হ্যাঁ, পরীক্ষা হলে ক্যালকুলেটর ইউজ করতে পারবেন। ওকে, আমরা পরম করুণাময় মহান সৃষ্টিকর্তা কৃপায় নবম ব্যাচের অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 2 এর ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমি আশা রাখবো যে আপনারা সবাই এখানে একটু পার্টিসিপেট করবেন, অ্যাজ ওয়েল অ্যাজ আমি গত ক্লাসে একটা কথা বলছিলাম ক্লাসের লাস্টের দিকে, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো সে অনুসারে চেষ্টা করবেন, যদি আপনার পরিচিত কেউ থেকে থাকে তাদেরকে ক্লাস লিঙ্কটা শেয়ার করা, যাতে করে তারাও ক্লাসটা দেখে উপকৃত হয়। ক্লাসটা দেখে উপকৃত হওয়া যেমন তাদের জন্য জরুরি, এবং যদি আপনারা চান যে ক্লাসটাকে আমি কন্টিনিউ করি সেটার জন্য জরুরি। ঠিক আছে? কারণ একটা পর্যাপ্ত সংখ্যক পার্টিসিপেন্ট না থাকলে আমার নিজের কাছে ক্লাস নিতে খুব একটা ভালো লাগে না, বিধায় আমি ক্লাস নিতে চাই না যদি পর্যাপ্ত পার্টিসিপেন্ট না থাকে। সো আমি রিকোয়েস্ট করব যে অফকোর্স পর্যাপ্ত পার্টিসিপেন্ট যেন হয়, তাহলে হচ্ছে আমি এটাকে কন্টিনিউ করব, বাট যদি সেটা না হয় তাহলে হয়তো আমার পরিবর্তে অন্য কেউ ক্লাসটাকে কন্টিনিউ করবেন। সো এটা আপনাদের হাতে, যে ক্লাসটাকে আমি কন্টিনিউ করব নাকি অন্য কেউ কন্টিনিউ করবেন, এটা সম্পূর্ণ আপনাদের হাতে। ঠিক আছে? তা আমি আশা করি মেসেজটা আমি সকলের কাছে পৌঁছাতে পেরেছি। আমি কি কথাটা বোঝাতে বা পৌঁছাতে পেরেছি আপনাদের কাছে? জি। হ্যাঁ দাদা। ওকে, বুঝাতে তো পেরেছি। যেহেতু পেরেছি তাহলে আমরা শুরু করে দিই। আসলে আমাদের সবচেয়ে বেশি যে চ্যাপ্টার গুলো আসে এগুলোর মধ্যে চ্যাপ্টার 1 অন্যতম। চ্যাপ্টার 2 এত বেশি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বাট আমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য মোটামুটি সকল চ্যাপ্টারই ইম্পর্টেন্ট। তাই আমরা মোটামুটি সকল চ্যাপ্টারই পড়বো, বাট বেশি ইম্পর্টেন্ট আমি যদি বলি তাহলে চ্যাপ্টার 1 বেশি ইম্পর্টেন্ট ছিল, সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতো। বাট এখান থেকে খুব একটা আসার পসিবিলিটি নেই, তাও আমরা এগুলো পড়বো। আসেন, অ্যান অ্যাসেট ইজ এ প্রেজেন্ট ইকোনমিক রিসোর্স controlled by the entity as a result of past event। তার মানে প্রিভিয়াস কোনো একটা কিছু ঘটনা ঘটে গেছে, তার আলোকে প্রেজেন্টের যে ইকোনমিক রিসোর্সটা থাকে ওইটাকে অ্যাসেট বলে। দ্যাট মিনস কি, আমার যখন কোনো একটা অ্যাসেট, কোনো একটা কিছুকে আমি অ্যাসেট বলবো, দ্যাট মিনস এই অ্যাসেটটা হওয়ার আগে আমার কাছ থেকে কখনো না কখনো টাকা পয়সা গেছিল। ঠিক আছে? An economic resource is a right that has the potential to produce economic benefit। আর ইকোনমিক রিসোর্স বলতে আমি সেটাকে বলবো যেটার কিনা পোটেনশিয়াল আছে, মানে সম্ভাব্যতা আছে, বা যেটা দিয়ে কিছু করা যায়, টু প্রডিউস ইকোনমিক বেনিফিট, মানে ইকোনমিক বেনিফিট ইন ফিউচারে পাওয়া যায়, সেগুলাকে আমরা ইকোনমিক রিসোর্স বলি। অ্যাসেট মে বি হেল্ড ফর ইউজ ইন দ্য লং টার্ম। অ্যাসেট লং টার্মের জন্য ইউজ করা যায়, যেটাকে আমরা নন কারেন্ট অ্যাসেট বলি, অথবা ফর দ্য শর্ট টার্ম অ্যাজ এ ট্রেডিং অ্যাসেট হতে পারে, সেটা ট্রেডিং অ্যাসেট। ট্রেডিং অ্যাসেট মানে হচ্ছে যেটা আমরা দ্রুত ক্রয় বিক্রয় করি, অর্থাৎ ক্রয় বিক্রয় মানে ক্রয়ও করি আবার সেটাকে বেচেও দিই। হ্যাঁ, অর্থাৎ কারেন্ট আছে। বিক্রির উদ্দেশ্যে যেটাকে আমি কিনি সেটাকে ট্রেডিং অ্যাসেট বলে, বিক্রির উদ্দেশ্যে যেটাকে আমি কিনি সেটাকে ট্রেডিং অ্যাসেট বলে, আর ব্যবহারের উদ্দেশ্যে যেটাকে আমি কিনি সেটাকে আমার লং টার্ম অ্যাসেট বা নন কারেন্ট অ্যাসেট বলে। The liability is a present obligation of the entity to transfer an economic resources as a result of past event। লাইবিলিটি হচ্ছে সেটা যেটা কিনা এটা প্রেজেন্ট অব্লিগেশন, মানে বর্তমানে এটা আমার একটা বাধ্যবাধকতা জন্মায় এন্টিটির জন্য, যেটার ফলশ্রুতিতে ইকোনমিক রিসোর্সটাকে আমার ট্রান্সফার করতে হয়, মানে এটাকে আমি সেটেলমেন্ট করতে গেলে আমাকে ইকোনমিক রিসোর্স ট্রান্সফার করতে হবে। লাইবিলিটি মে, হ্যাঁ, লাইবিলিটি মে বি লাইবিলিটি মে অলসো বি কারেন্ট। লাইবিলিটি হতে পারে কারেন্ট, যেটাকে বলা হচ্ছে 1 বছরের কম সময়ের জন্য বা 12 মাসের কম সময়ের জন্য, আর হতে পারে নন কারেন্ট, যেটা কিনা 1 বছরের বেশি সময়ের জন্য, অর্থাৎ 12 মাসের বেশি সময়ের জন্য। ইকোনমিকলি এক্সপেক্ট টু বি ট্রান্সফার্ড ইন মোর দ্যান, মানে সেটেলমেন্ট করা লাগবে যেটাকে আমার 12 মাসের বেশি সময়ের ধরে, সেটাকে আমি বলবো নন কারেন্ট লাইবিলিটিজ। আর যেটাকে আমার 12 মাসের কম সময়ের মধ্যে সেটেলমেন্ট করা লাগবে এটাকে আমি বলবো কারেন্ট লাইবিলিটিজ। ঠিক আছে?
বা 12 মাসের মধ্যে। এই দাদা এটা নিয়ে কি বিজনেস পরে আরো ডিটেলসে কথা বলবেন নাকি? কোনটা নিয়ে? এই লাইবিলিটিস নিয়ে এই 12 মাসের উপরেই আছে, মানে এটা কি ম্যাক্সিমাম কি 12 মাসে হতে পারে নাকি এর উপরে যাইতে পারে? 12 মাস বা তার বেশি আর কি হলে সেটা নন কারেন্ট, আর 12 মাস বা তার কম মানে 12 মাসের কম হলে সেটা হচ্ছে কারেন্ট। আমার যদি ইকোনমিক লাইফ সাইকেলটা যদি মানে অপারেটিং সাইকেলটা যদি বড় হয়, যদি 15 মাসের হয়, সেক্ষেত্রেও কি এটা 12 মাসই ধরবো, তারপরে 3 মাস হ্যাঁ, 12 কি মাসই নন ধরবেন, কার্যকর? 12 মাসই ধরবেন। মানে আমরা যেমন গোয়িং কনসার্নের ক্ষেত্রে একটা কথা বলছিলাম না, যে গোয়িং কনসার্ন আমরা কোনটাকে ধরি? 12 ওই মাসের অধিক এন্টিটিটা যেটা 12 টিকে মাসের, থাকবে। হ্যাঁ এখানে 12 মাস বলা আছে মানেই 12 মাস। এবার বুঝতে পারছেন? হ্যাঁ ক্লিয়ার? দাদা, ক্লিয়ার। ওকে। এবার হচ্ছে বিজনেস এন্টিটি ইজ এ সেপারেট এন্টিটি ফ্রম ইটস ওনার, যেটাকে আমরা বলা হয়েছে বিজনেস এন্টিটি কনসেপ্ট। ফ্রম অ্যান অ্যাকাউন্টিং পয়েন্ট অফ ভিউ হোয়াট এভার দ্য লিগ্যাল পজিশন মে বি। এটা কোন কনসেপ্ট অনুসারে আমরা বলছিলাম? বিজনেস এন্টিটি কনসেপ্ট। কোন কনসেপ্ট? বিজনেস এন্টিটি কনসেপ্ট। ফাইন। ভাইয়া এটা একটু আবার বলবেন? হ্যাঁ, এটা একটু আবার ওকে, বলবেন? বলছি মানে আমরা গত মানে চ্যাপ্টার 1-এ আমরা বিজনেস এন্টিটি কনসেপ্ট পড়াইছিলাম না? সেটা কি ছিল? ব্যবসা প্রতিষ্ঠান এবং মালিক একে অপরের থেকে আলাদা, যেটাকে ইংরেজিতে বিজনেস এন্টিটি কনসেপ্ট বলা হয়, বাংলায় ব্যবসা সত্ত্বানীতি বলা হয়। কেমন? মানে ব্যবসায়ের জি। সত্ত্ব আলাদা জিনিস, মালিকের সত্ত্ব আলাদা জিনিস। তাই এখানে বলা হয়েছে এটা কোন কনসেপ্ট অনুসারে জিজ্ঞেস করছি, উত্তর হচ্ছে বিজনেস এন্টিটি কনসেপ্ট অনুসারে। তো দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক স্টেটস দ্যাট, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে অ্যাসেট নিয়ে যেটা বললো আর কি, an asset is a present economic resources controlled by the entity as a result of past event. An economic resources is a right that has the potential to produce economic benefits. দাগাচ্ছেন? এগুলো কিন্তু আগেই বলে ফেলছে, এখন শুধু দাগান। কেমন? এরপর দেখেন এখানে কিছু কিছু জিনিস আইডেন্টিফিকেশন করা চাইতে পারে, যে ফিক্সচার এন্ড ফিটিংস এর মধ্যে নিচের কোনগুলা পড়ছে। তো কম্পিউটার ইকুইপমেন্ট, অফিস ফার্নিচার, সেলভিং মানে হচ্ছে তাক, হ্যাঁ, বা আসবাবপত্র, যে সকল জিনিসপত্রগুলো এগুলা পিকচার এন্ড ফিটিংস হিসেবে গণ্য হয়। এর পরবর্তীতে সফটওয়্যার, ক্যাপিটালাইজড ডেভেলপমেন্ট কস্ট, লাইসেন্স, এগুলা সবকিছু কি ইনটেনজিবল অ্যাসেট বলে গণ্য। ইনটেনজিবল অ্যাসেট মানে হচ্ছে কি, যেটাকে হচ্ছে ধরা যায় না, ছোঁয়া যায় না। এখন ধরেন আমাদের সবচাইতে বহুল প্রচলিত ইনটেনজিবল অ্যাসেট কি বলেন তো? ট্রেডমার্ক বা পেটেন্ট। না, একটু মজা করতেছি আর কি। দাদা শোনা হইতে পারে? হ্যাঁ হ্যাঁ, গুডউইল না দাদা? না না না, গুড, ঠিক আছে ঠিক আছে। না না, যাই হোক, আমরা একটু মজা করতে নিছিলাম। যাক, দেখি সবাই খুব পড়ালেখার প্রতি সিরিয়াস। বহুল প্রচলিত ইনটেনজিবল অ্যাসেট হচ্ছে ভালোবাসা। কি? ভালোবাসা। ভালোবাসা, ভালোবাসা, ঠিক আছে। আচ্ছা দেখেন, এরপর হচ্ছে, হ্যাঁ আপনারা যারা যা যা বলছেন সব ঠিক আছে, কোনো ভুল নাই, এগুলো ইনটেনজিবল অ্যাসেটই। এবার দেখেন। দাদা ভালোবাসা অপশনে থাকবো পরীক্ষায়? থাকতে পারে হ্যাঁ, দাদা। ভালোবাসা কি পরীক্ষা অপশনে আসতে পারে? না না, ওইটা তো বহুল প্রচলিত, যেটা ওইটা থাকে না, তো কমন সবাই পারবো, এই কারণে আসবে না। আচ্ছা। দেখেন, এরপর হচ্ছে যে ক্যাশ। ক্যাশে কি বলছে? ইন দ্য ব্যাংক অ্যাকাউন্ট or held as notes and coins, অর্থাৎ যদি ব্যাংক অ্যাকাউন্টে থাকে সেটাও ক্যাশ, আবার যদি কোনো কারণে কয়েন টয়েন থাকে সেটাও ক্যাশ। ইনভেন্টরিতে কি বলছে? গুডস হেল্ড ইন স্টোরিং এন্ড ইন স্টোর অ্যাওয়েটিং সেল টু কাস্টমার, অর্থাৎ আপনি যদি কোনো পণ্য সেটা কাস্টমারকে সেল করার জন্য রেখে দিয়েছেন, সেগুলো আপনার ইনভেন্টরি। র ম্যাটেরিয়ালও ইনভেন্টরি। কম্পোনেন্ট হেল্ড ইন স্টোর বাই এ ম্যানুফ্যাকচারিং বিজনেস, এটাও ইনভেন্টরি। ফর ইউজ ইন প্রোডাকশন, প্রোডাকশনে যাতে ব্যবহৃত হয় এই যা কিছু, অর্থাৎ আমার র ম্যাটেরিয়াল, আমার ফিনিশড গুড, এবং ওয়ার্কিং প্রসেস, মানে অর্থাৎ ধরেন কোনো কারণে আমি ময়দা, ধরেন আমি যদি একটা উদাহরণ দিই, আমার কাছে আটার বস্তা আছে, সেটা দিয়ে আমি পাউরুটি বানাবো, তাহলে আটার বস্তা হচ্ছে ইনভেন্টরি। ওই আটার বস্তা দিয়ে আমি যদি খামির বানিয়ে রাখি, যে ময়দার যেটা
বানিয়ে ওইটা করে আর কি, কি যেন বলে, পাউরুটি বানায় আর কি। তো ওই খামিরটাও আমার ইনভেন্টরি, আবার পাউরুটি রেডি হয়ে যাওয়ার পরে সেটাও আমার ইনভেন্টরি, তিনোটাই ইনভেন্টরি। তাহলে ইনভেন্টরি তিনটা স্টেজে থাকতে পারে, একটা হচ্ছে র ম্যাটেরিয়াল স্টেজে, একটা হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস স্টেজে, আর একটা হচ্ছে ফিনিশড গুড বা রেডি প্রোডাক্ট স্টেজে। এবার হচ্ছে রিসিভেবল। রিসিভেবল হচ্ছে অ্যামাউন্ট ওড বাই কাস্টমার অ্যান্ড আদার্স টু দ্য এন্টিটি। দেখেন এখানে অ্যামাউন্ট ওড বাই কাস্টমার বলছে, ঠিক আছে, অ্যান্ড আদার্স টু দ্য এন্টিটি। যদি এখানে ওড বাই এর না থেকে ওস টু কাস্টমার থাকতো, মানে অর্থাৎ বাই এর জায়গায় টু হইতো, কেমন, ঠিক আছে, যদি এমন হইতো তাহলে সেক্ষেত্রে এটা পেবলস হয়ে যেত। মানে বিষয়টা তখন এমন দাঁড়াইতো যে কাস্টমার আপনারে বেশি টাকা দিয়ে দিছে, কাস্টমার আপনারে কি বেশি টাকা দিয়ে দিছে, আপনি সেটা ফেরত দিবেন। বুঝা গেছে? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। আমি কি বুঝাতে পারছি? ধরেন এখানে ওড বাই লেখা আছে না, অ্যামাউন্ট ওড বাই কাস্টমার, আর যদি থাকতো যে অ্যামাউন্ট ওজ টু কাস্টমার, যদি এটা লেখা থাকতো দ্যাট মিনস বুঝাইতো যে কাস্টমারকে দিতে হবে এরকম বিষয়। তো কাস্টমারকে কখন দিতে হয়? ধরেন কাস্টমার যদি ওভার পে করে থাকে প্রথম অবস্থায় এবং পরবর্তীতে ওই টাকা ফেরত দেওয়া একটা লাইবিলিটি বর্তায়, তখন সেক্ষেত্রে এটাই, তখন আর সেটা রিসিভেবল থাকতো না, এটা সেটা লাইবিলিটি হয়ে যেত। ক্লিয়ার? তা আমাকে ওজ টু ওড বাই এগুলা মাথায় রাখতে হবে, কেমন, যে এখানে কি বলছে না বলছে। ক্লিয়ার? হ্যাঁ দাদা, ক্লিয়ার। হ্যাঁ দাদা। ওকে। এরপরে আসেন লাইবিলিটিতে কি বলছে, দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক স্টেট দ্যাট এ লাইবিলিটি ইজ এ প্রেজেন্ট অব্লিগেশন of the entity to transfer an economic resources as a result of past events. এটা অলরেডি বোঝানো হয়ে গেছে, হইছে না বোঝানো? হ্যাঁ ওকে, এবার আসেন এখানে দেখেন, there are two aspects to this question. The stake, আচ্ছা বলছে বিজনেস এন্টিটি কনসেপ্টের কথা আমরা যে বললাম, সেখানে দুইটা দিক আছে। There are two aspects to this question. The strict legal position আর হচ্ছে the convention adopted by accountants। অর্থাৎ আমার লিগ্যাল পজিশনটার দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে, আর হচ্ছে আমি মানে অ্যাকাউন্টেন্টের দ্বারা কি ধরনের পদ্ধতিগুলা নেওয়া হয়েছে, যে কোন স্টেপ গুলা নেওয়া হয়েছে, তারা কিভাবে করে দেখাচ্ছে। দ্যাট মিনস আমাকে লিগ্যাল দিক যাই হোক বা না হোক না কেন, একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে আমি ব্যবসা এবং আমার ওনার এই দুইটাকে আমি আলাদা আলাদা করে দেখবো। ঠিক আছে, এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। The law recognizes a company as a legal entity quite separate from its owners. এই লাইনটা একটু দেখান। ওকে, এরপরে আসেন বিজনেস এন্টিটি কনসেপ্ট, যেটা এতক্ষণ ধরে বলতেছে, আবার এখানে আবারও দিছে যে বিজনেস ইজ এ সেপারেট এন্টিটি ফ্রম ইটস ওনার। এটাই হচ্ছে বিজনেস এন্টিটি কনসেপ্ট। একটু ভেঙে দিই, বিজনেস ইজ এ সেপারেট এন্টিটি ফ্রম ইটস ওনার। ফাইন, এবার দেখেন, ইট ইজ দ্য বেসিস অফ এ ফান্ডামেন্টাল রুলস অফ অ্যাকাউন্টিং। তার মানে কোনটাকে ফান্ডামেন্টাল রুলস অফ অ্যাকাউন্টিং এর ভিত্তি ধরা হয়? কোনটাকে ধরা হয়? বিজনেস এন্টিটি কনসেপ্টকে। বিজনেস এন্টিটি কনসেপ্ট ইজ কনসিডার্ড অ্যাজ বেসিস অফ এ ফান্ডামেন্টাল রুলস অফ অ্যাকাউন্টিং। ক্লিয়ার? ক্লিয়ার। হ্যালো, ওকে। ভাই আপনারা কি, আপনাদের কি ক্লাস জঘন্য লাগতেছে? আগে এটা বলেন, লাগতেছে? না ভাই। আচ্ছা, আপনারা কি চান যে ক্লাসটা আমি কন্টিনিউ করি? হ্যাঁ, আপনিই করেন। জি ভাই, অবশ্যই। আচ্ছা যদি আপনারা এটাই চান যে আমি কন্টিনিউ করি, তাহলে আপনাদের কি মানে এমন কেউ নাই সব পাস করে ফেলছে? অন্তত একজন যদি একজনকে শেয়ার করেন। আমার তো কথা এটা না যে কাউরে শেয়ার করলে তার এখানে টাকা দিয়ে ক্লাস করা লাগতেছে, টাকা দেওয়া লাগে না না। না, সে তো ফ্রিতেই ক্লাস করতে পারে, তাই না? সে করুক না, ক্লাস লস আছে? এখন বলেন তো, এই যে আপনারা যে চান, কতজন চান আমি ক্লাস নেই? দেখি হাত তোলেন। সবাই 38 জন 36 জনই। কই কেউ কেউ হাত তুলতেছে না, উদয়। কি কম এই যে দাদা, সবাই ছায়া তুলছে। দেখেন, ছায়া দেখেন। আপনার নেট সমস্যা মানে দাদা, সবাই তুলছে আর আচ্ছা কি। ঠিক আছে, আপনি হ্যাঁ সবসময় দেখছি। আচ্ছা, যে কয়জন আপনারা হাত তুলছেন, অর্ধেক হাত তুলছে, অর্ধেক। আচ্ছা ধরেন এই অর্ধেক হাত তুলছে, এই অর্ধেক কি এক মানে জন প্রতি কি একজনরে অন্তত দিছে?
ক্লাস লিংক শেয়ার করছে একজনরে শেয়ার করছে অন্তত? হ্যাঁ করে হ্যাঁ নাই করে নাই সবাই করে নাই। ভাই যদি আমি করতো, করছি ভাই 5 জন আমি রে। করছি। আচ্ছা যাই হোক, যদি করতো তাহলে তো ভাই এতক্ষণে 100 হয়ে যেত। আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন, আমি যদি একটা আমি ক্যাশ বলি ফ্লো এর ক্লাস নিই না, আমি শুধু একটা কথা বলি শুনেন, আমাদের এখানে মজার বিষয় বলি, আমাদের এখানে ক্যাশ ফ্লো এর ক্লাস নরমালি নোবেল সাহা নেয় না, মানে আমি নিই না, একটা আপু নিত। তো এক ব্যাচে আমি শুধুমাত্র ক্যাশ ফ্লো এর ক্লাস নিছি, বুঝছেন? তো এখন ধরেন আমার ক্যাশ ফ্লো এর ক্লাস অনেক এক্সপেন্সিভ, কারণ নরমালি আমি নিই না। তো আমাদের লাস্টের যে কয়টা ক্লাস আছে দেখা গেছে আমরা 1 থেকে 5 পর্যন্ত বেশিরভাগ সময় ফ্রি ক্লাসে নিয়ে নিই, 1 থেকে 5। তো তাহলে এরপরে যেগুলো আছে আপনি এটা দিয়ে ভাগ করেন যে কি পরিমাণ, মানে তাহলে এক একটা ক্লাস কতটা এক্সপেন্সিভ, যদি ওইটাকে আপনি পেইড, বাকিটাকে আপনি যদি পেইড ক্লাস ধরেন ওইটাকে ভাগ করেন, তো সেই জায়গায় আপনি এই মাত্রায় ইনফরমেশন পাচ্ছেন যেটা মারাত্মক লেভেলের। আমি হয়তোবা চাইলে চ্যাপ্টার 6 এর একটা ক্লাস ফ্রিতে নিতে পারি, এবং ওইখান থেকে গ্যারান্টি সহকারে বলতে পারি এমন কোনো বান্দা নাই যার অন্তত 4 নাম্বারের কমন পড়বে না আমি যদি চ্যাপ্টার 6 এর ক্লাস নেই, অন্তত বলছি অন্তত। তাহলে কত থেকে কত নাম্বারের ওইখানে কমন পড়বে? চ্যাপ্টার 6 থেকে 4 নাম্বার থেকে শুরু করে 12 নাম্বার পর্যন্ত আসতে পারে চ্যাপ্টার 6 এর ক্লাস, 4 থেকে 12। এখন ধরেন যদি স্টুডেন্ট সংখ্যা মানে অনেক হয়, তাহলে সেক্ষেত্রে আমার ক্লাসটা নিতে অনেক ভাল লাগে, দেখা গেছে আমি একটা ফ্রি ক্লাসে এটা দিয়ে দিব যে থাক করুক, করে এটা দেখুক। এরপরে চ্যাপ্টার 10 এর ক্লাসেরও সেম অবস্থা, কয়েকটা কি ক্লাস আছে এগুলা মানে প্রো লেভেলের ক্লাস হয়, আমি বলতেছি কারণ আমি নিই, আমি তো জানি। তো সেই জায়গায় স্টুডেন্টের সংখ্যা যদি না বাড়ে, তখন আর আমার ওই ক্লাসের প্রতি একটু ইন্টারেস্ট থাকে না, একটু থাকে না। এবং সংখ্যা দেখলে আমার মনে হয় যে আয় হায় এটা কোনো সংখ্যা হইলো, মানে এই জিনিসটা আমার মধ্যে কাজ করে। তো এটা আমার মধ্যে যাতে কাজ না করে, তা আপনাদেরকে বলবো যে অন্তত যারা আমার এখানে আসেন বা ক্লাসটা এনজয় করেন, তারা অন্তত কয়টা এক্সট্রা ফ্রি ক্লাস করার দরকার হইলেও আরেকজনের লিঙ্কটা শেয়ার করেন, সে যেন এটা দেখে তার ভাল লাগে। আমি জানি তার ভাল লাগবে, কারণ আপনি যদি শেয়ার না করেন সে দেখবে কিভাবে, তাই না? তা আপনারা চাইলে নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ ফার্মের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, এখানেও শেয়ার করতে পারেন। তারপর ভার্সিটির অনেক যারা আমরা আছি প্রি আর্টিকেলশিপে, তারাও চাইলে ভার্সিটির যে সকল গ্রুপ গুলো আছে এখানে আমরা শেয়ার করতে পারি। ঠিক আছে, অনেক খেজুরে আলাপ করলাম, এবার আবার শুরু করলাম। দেখেন একটু অ্যাড করে দেন, আমি অ্যাড করে দিলাম, দেন তারপরে বাদ বাকি আমরা দেখি, আমি ক্লাসের মধ্যে ছিলাম। দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন কি বলছে? ক্যাপিটাল ইজ দ্য অ্যামাউন্ট দ্যাট দ্য এন্টিটি ওজ টু দ্য ওনার্স। তো ক্যাপিটাল হচ্ছে সেটা যেটা এন্টিটি ওজ, এন্টিটি ঋণী থাকে টু ইটস ওনার, ওনারের প্রতি। ক্যাপিটাল হচ্ছে যেই টাকাটা এন্টিটি ওনারের প্রতি দেওয়ার জন্য ঋণী থাকে, সেটাই হচ্ছে ক্যাপিটাল। মানে ওনার তো প্রতিষ্ঠানরে দিছে, তার মানে প্রতিষ্ঠান আবার ওনারে টাকাটা ফেরত দিতে হইব। এবার আসেন, ইন অ্যাকাউন্টিং ক্যাপিটাল ইজ অ্যান ইনভেস্টমেন্ট অফ মানি উইথ দ্য ইন্টেনশন অফ আর্নিং এ রিটার্ন। তাহলে ক্যাপিটাল দেয়া হয় এই কারণে যে আমি এখান থেকে কিছু টাকা পাবো, কোন একটা কিছু আর্ন করার জন্যই ক্যাপিটাল এখানে ইনভেস্ট করা হয়। কার কর্তৃক? ওনার কর্তৃক। ওনার কর্তৃক। শেষ, এখানে আর তেমন কিছুই নাই। চলে যান এখানে, আমরা আজকে পারলে 2 চ্যাপ্টার শেষ করব। দেখেন দাদা হ্যাঁ বলেন। একটা কোশ্চেন করি। করেন করেন। আচ্ছা, হোয়াট ইজ গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিং? এ ইকুয়াল এল প্লাস ওই, এটাই। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক ভাইয়া আছে, ভাইয়া একটা কথা ছিল, এই যে আপনার হ্যাঁ ব্যাচ বলেন। কথা বলা না বুঝছি, কিন্তু আমি না খুঁজে পাচ্ছি না, না খুঁজে পাওয়ার কারণে আমি দাগাইতে পারিনি ওইটা। কোনটা দেখাইতে পারেন না? এই যে ক্যাপিটাল দা অ্যামাউন্ট, হ্যাঁ হ্যাঁ অন্যটা দাগাই ফেলছি, সরি। হ্যাঁ হ্যাঁ ওটাও তো পড়তে হবে তাহলে। ঠিক আছে, ওকে, হ্যাঁ এবার গেলাম। দেখেন এবার বললাম যে প্রফিট। প্রফিট কি? প্রফিট মানে হচ্ছে আমার ইনকাম যদি এক্সপেন্সের থেকে বেশি হয় তাহলে প্রফিট। আর লস মানে কি? আমার এক্সপেন্স যদি ইনকাম থেকে বেশি হয় তাহলে হচ্ছে লস। তার মানে এক্সপেন্স বেশি হলে লস, ইনকাম বেশি হলে প্রফিট। শেষ, এটাই এখানে বলা হয়েছে। এরপরে ইনকামের কথা কি বলছে?
প্রথমটাতে কিন্তু প্রফিট আর লস বলছে, এরপরে ইনকাম আর এক্সপেন্স বলছে। তো আমরা গত ক্লাসে একটা জিনিস বুঝেছিলাম যে আমি 5 লাখ টাকা দিয়া একটা জিনিস কিনছি, সেটাকে 6 লাখ টাকায় বিক্রি করছি, এখানে আমার ইনকাম কত? উত্তর কি ছিল? 6 6 লাখ। লাখ। 6 লাখ। 6 লাখ। 6 উত্তর লাখ। কত? 6 লাখ। তাহলে প্রফিট হয়েছে 1 লাখ টাকা, ঠিক আছে না? হুম, লাভ ঠিক কত? আছে, এখন আমি যদি বলি আমি 6 লাখ। একটা জিনিস কিনছি 5 লাখ টাকা দিয়া আর হুম। বিক্রি করছি 4 লাখ টাকা দিয়ে, এখানে কি আমার ইনকাম হয়েছে? না, লস হয়েছে। হয়েছে, ওই ইনকাম হয়েছে তো। ও ইনকাম আচ্ছা, আমি হয়েছে বলছি এখানে কি আমার ইনকাম হয়েছে? উত্তর হয়েছে হ্যাঁ হয়েছে। ইনকাম কত? 4 লাখ। 1 লাখ। 4 লাখ। যেটা দিয়ে বিক্রি করছি এটাই ইনকাম, ঠিক আছে। আচ্ছা, আর হ্যাঁ। 1 লাখ টাকা হয়েছে আমার লস, মানে যত টাকা কমে আমি বিক্রি করছি ওটা হচ্ছে আমার লস, ঠিক আছে। কিন্তু যত টাকা দিয়ে আমি বিক্রি করছি ওটা হচ্ছে আমার কি? ইনকাম। ইনকাম, ঠিক আছে। তার মানে ইনকাম মানে কি? সেল করে আমি যা পাবো সেটা আমার যাই হোক না কেন ওইটাই হচ্ছে আমার ইনকাম, বোঝা গেছে? জি। সেল করে যাহা পাইবো তাহাই ইনকাম, শেষ। এবার ইনকামে কি বলছে? ইনকাম ইজ ইনক্রিজেস ইন অ্যাসেট। আচ্ছা, এবার দেখেন ইনকামের ক্ষেত্রে কি হয়, ইনকাম হলে কি হয়? ইনকাম হলে হয় ইনক্রিজ ইন অ্যাসেট হইতে পারে, ডিক্রিজ ইন লাইবিলিটি হইতে পারে। তাহলে ইনক্রিজ কেমনে অ্যাসেট হয়? ধরেন আপনি ইনকাম করছেন, ক্যাশ টাকা বাড়লে অ্যাসেট বাড়বো। আবার ডিক্রিজ ইন লাইবিলিটি কেমনে হইতে পারে? ধরেন আপনি ইনকাম করছেন, আপনার আগে লাইবিলিটি ছিল, সেটাকে আপনি অ্যাডজাস্ট করে ফেলছেন। লাইক যেমন ধরেন নিশাতের একটা ধরেন কি আছে, কিছু একটা আছে, ও কিছুর একটা দোকান আছে ওর, হ্যাঁ। তা আমি নিশার থেকে কোনো একটা প্রোডাক্ট কিনছি, ঠিক আছে। তো কেনার পরে আমি টাকা দিই নাই, তাইলে এখন সে আমার কাছে কি? লাইবিলিটি, তাই না? লাইবিলিটিস। লাইবিলিটি, ওকে। এবার কিছুদিন পরে নিশাত এবার আমার কাছ থেকে কিছু একটা কিনছে। তো কিনার পরে সে বলছে দাদা আমি তো আপনার থেকে আগে টাকা পাবো, তাইলে এটা অ্যাডজাস্ট করে নেন। তাইলে কি হবে? অ্যাডজাস্ট করা মানে নিশাত আমার থেকে যে পরিমাণ টাকা পাইতো সেখান থেকে আমি মাইনাস করে রাখবো না জি। বিষয়টাকে? হ্যাঁ। তো তার মানে আমি কি করছি? আমার আগে লাইবিলিটিটাকে রিডিউস করে ফেলছি না? জি। ডিক্রিজ। তার মানে ইনকাম হলে কি হবে? আইদার অ্যাসেট বাড়বে অর লাইবিলিটিস কমবে, ঠিক আছে। হুম। দ্যাট রেজাল্ট ইন ইনক্রিজেস ইন ইকুইটি, এবং এটার কারণে কি হবে? ইকুইটির পরিমাণ বাড়বে। তার মানে ইনকামের ফলে ইকুইটি কি হয়? বাড়ে, যেটা আমরা এক্সটেন্ডেড যেটাকে বলে হিসাব সমীকরণ আর কি, এক্সটেন্ডেড ইকুয়েশনের মাধ্যমে দেখি। যে আমরা নরমালি আমরা ইকুয়েশন কোনটাকে বলি? A equal to এ L plus O. ইকুয়াল এল প্লাস ওই, তাই না? এটা না? এখন এই যে ওই জিনিসটা আছে ওনার্স ইকুইটি, এটার মধ্যে কিন্তু অনেক কাহিনী আছে। অনেক কাহিনী কি কি? এ ইকুয়াল এল প্লাস, এবার এরপর হচ্ছে ক্যাপিটাল, সি মান Capital. হচ্ছে কি ধরেন ক্যাপিটাল, হ্যাঁ। এরপরে এবার যদি সেটা ড্রয়িং হয়, ড্রয়িং হলে কি হবে? Minus. মাইনাস ড্রয়িং। তারপরে যদি সেটা ইনকাম হয় তাহলে কি হবে? Plus. প্লাস ইনকাম। এই মাইনাস কইছে, প্লাস ইনকাম মাইনাস এক্সপেন্স, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি? এক্সটেন্ডেড। তার মানে আমি দেখতে পাচ্ছি যে ইনকাম যখন হয় তখন ওনার্স ইকুইটি মানে এ ওই এর মধ্যে বাড়ি গেছে, যোগ হয়েছে, তাই না? আর এক্সপেন্স যখন হয় তখন এটাতে কি হয়? এ ওইতে কি হয়েছে? বিয়োগ হয়েছে, হয়েছে না? ক্লিয়ার? হুম। ভাইয়া, Clear. ওকে, হ্যাঁ বলেন। ভাইয়া আপনি যে বলছেন লস হইলেও মানে যদি আমি 5 লাখ টাকা দিয়ে জিনিসটা কিনে 4 লাখ টাকা দিয়ে বিক্রি করি তাহলেও বলছেন যে মানে সেটাও আপনি বলছেন ইনকাম, তাহলে সেখানে তো আমাদের অ্যাসেট বাড়বে না। কেন পারবে না? পারবে তো। কিভাবে? আপনি যে 4 লাখ টাকা দিয়ে বিক্রি করছেন, তো 4 লাখ টাকা ক্যাশ ঢুকছে না? হ্যাঁ। তো 4 লাখ টাকা ক্যাশ ঢুকে মানে ক্যাশে 4 লাখ যোগ হইলো না? জি ভাইয়া। তো অ্যাসেট তো বাড়ছে, দাদা, বলতেছে মানে যে বুঝছেন? দাদা। asset তো জি দাদা। ভাইয়া। হ্যাঁ বলেন। আচ্ছা, এখানে আমার যে কোশ্চেনটা সেটা হচ্ছে গিয়ে মানে আমার যে অ্যাসেটটা বাড়বে এটা তো অ্যাসেট অ্যাজ এ হোল বাড়বে না, অ্যাসেটের হচ্ছে গিয়ে ক্যাশ এলিমেন্ট বা আদার যে রিসিভেবল এলিমেন্ট সেটা বাড়বে, তাই না? বা আদার যেটা হ্যাঁ আছে অ্যাজ সেটাই এ তো। হোল বাড়বে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার। কিছু ক্ষেত্রে অ্যাজ এ হোলও বাড়তে পারে। এখন আপনি যদি ইনকাম করে সেখানে প্রফিট করেন তাইলে কি অ্যাজ এ হোল বাড়বে না? হ্যাঁ, বাড়বে, সেক্ষেত্রে বাড়বে। তো এখন বেসিক্যালি এখানে বুঝাইছে যে অ্যাসেট বাড়বে, ঠিক আছে। ক্লিয়ার তো না? হ্যাঁ, ক্লিয়ার। আমি যদি ইনকাম করি আমার অ্যাসেট বাড়বে, এ হচ্ছে বিষয়। ওকে, হ্যাঁ, ওকে দাদা। হ্যালো। এবার দেখেন আর কোনো কোশ্চেন আছে? লস হলেও দাদা অ্যাসেট বাড়বে, ঠিক? লস হলে কেমনে অ্যাসেট বাড়ে?
তাহলে না আপু যে একটু আগে বলতে চাইছিল যে 6 লাখ টাকা দিয়ে জিনিসটা কিনে 5 লাখ টাকায় বিক্রি করলাম, সেক্ষেত্রে তো আমাদের মূল অ্যাসেটটা 6 লাখ টাকা দিয়ে তো কিনলাম। না না, এমনি তো হ্যাঁ, এমনি তো আমার আমার তো 4 লাখ টাকা, তো ধরেন আমি 6 লাখ টাকায় কিনে আমি যদি 5 লাখ টাকায় বিক্রি করে দিই, ঠিক আছে নি? 6 লাখ হ্যাঁ টাকায় হ্যাঁ। কিনে 5 লাখ টাকায় বিক্রি করছি, তাই না? তাইলে আমার এখানে কি হইতেছে বলেন? আমি যদি জার্নাল দিই তাহলে কি হবে? জার্নাল দিলে কি হবে দেখেন, ক্যাশ বাড়াইতেছি কত, 5 লাখ টাকা, তো অ্যাসেট বাড়ছে না? ক্যাশ ডেবিট বাড়ছে নি? হ্যাঁ প্রথমেই তো আমার ভাড়া দিয়েই শুরু হইলো না? কিন্তু জিনিস তো আমি লসে বেচছি, তাই না? সেলসটা ক্রেডিট হলো না। এরপরে সেলসও ক্রেডিট হয়েছে, তাহলে আমার সেলসও বাড়ছে, তাই না? সেলস বাড়ছে মানে কি ইনকাম বাড়ছে না? এখানে অ্যাকচুয়ালি সেলস হবে না, এটা তো অ্যাকচুয়ালি অ্যাসেট ছিল, তো এটা আমি প্রফিট অ্যাসেটটাকে হলে অ্যাসেটটা বাড়বে না। ইনভেন্টরি ধরি, কেমন? ধরেন এই অ্যাসেটটা হচ্ছে আমি বিক্রির উদ্দেশ্যেই কিনছি, ঠিক আছে নি? হ্যালো? জি জি। হ্যাঁ, হুম হুম। তো এখন আমি যদি অ্যাসেট, ধরেন আমি কোন একটা পণ্যই কিনছি, ধরেন আমি 5 লাখ টাকা দিয়ে পণ্য 6 লাখ টাকা দিয়ে পণ্য কিনে 6 লাখ টাকা দিয়ে পণ্য কিনে 5 লাখ টাকা দিয়ে বিক্রি করলাম, তাহলে আমার জার্নাল কি হবে? প্রথম হচ্ছে ক্যাশ ডেবিট হবে 5 লাখ টাকা, অ্যাসেট বাড়ছে 5 লাখ, বাড়ছে, ওকে। তারপরে সেলস ক্রেডিট হবে কত টাকা? 5 লক্ষ টাকা। সেলস 5 লাখ টাকা সেলস করছে। 5 লাখ 5 লাখ 5 লাখ। টাকা। দাদা 6 লাখ টাকা হবে মনে হয়। না 5 লাখ। না না, ওই যে পার্সেসটা 6 লাখ হবে। 5 আবার 6 লাখ কেমনে কি হয়? 6 লাখ টাকা যেটা কিনছিলাম, আর আমি সেল করছি 5 লাখ টাকা। দাদা এক্ষেত্রে দুইটা জার্নাল হবে না? আপনি বলতেছেন যে 6 লক্ষ টাকা হচ্ছে আমি ইনভেন্টরি কিনছি আর হচ্ছে হুম 5 লক্ষ টাকায় বিক্রি করছি, তো সেক্ষেত্রে হুম কি হবে? ক্যাশ ডেবিট 5 লক্ষ আর হুম হচ্ছে গিয়া আমার হচ্ছে গিয়া সেলস ক্রেডিট 5 লক্ষ। 5 লক্ষ, আর রাইট। সেকেন্ড যে জার্নাল হবে সেটাতে হচ্ছে গিয়ে আমার ওই ইনভেন্টরিটা হচ্ছে ক্রেডিট হবে 6 লক্ষ আর কস্ট অফ গুডস সোল্ড ডেবিট হবে, এখানে হচ্ছে গিয়ে 6 লক্ষ। তো টেকনিক্যালি এখানে টোটাল দুইটা জার্নাল হবে না? এটাই তো। আচ্ছা, প্রথমত শুনেন আমি বলি, এখানে আপনি যখন কোন একটা পণ্যকে লসে বিক্রি করবেন, তো লস কি হয়? লস হইলে লস ডেবিট হয়। সেটা কি হয়? ডেবিট। ডেবিট হয় না? জি লস হইলে ডেবিট হয় না? জি জি। তো এখন আপনি ধরেন কোন একটা কিছু, ধরেন 6 লাখ টাকার জিনিস আপনি লসে বিক্রি করছেন 5 লাখ টাকায়, তো তাইলে সেক্ষেত্রে তো প্রোডাক্ট চলে গেছে বা ইনভেন্টরি যাচ্ছে টোটাল কত টাকা? 6 লাখ ছয় টাকা। লাখেরই 6 লক্ষ চলে টাকা। যাচ্ছে, 6 লাখ টাকার ইনভেন্টরি চলে যাচ্ছে। লস হচ্ছে আপনার 1 লাখ টাকা, আর মানে আপনার ক্যাশ ঢুকতেছে 5 লাখ টাকা, তাই না? তো Total লস 6 লাখ। হইলে সেটা ডেবিট হবে না? জি। কত টাকা ডেবিট হবে লস? 1 লাখ টাকা। 1 লক্ষ। 1 লাখ টাকা। তাহলে এখন আমি যদি বলি যে এখানে রেভিনিউ কত ছিল, রেভিনিউ তো আমার পুরা টাকাই রেভিনিউ ছিল, তাই না? 5 লাখ টাকা এখানে রেভিনিউ 5 ছিল লাখ টাকা বেসিক্যালি, revenue ছিল। তাই না? জি। 5 লাখ বুঝছেন? টাকা। এটা বেসিক্যালি আমি যদি অ্যাসেটেরটা দিয়ে বুঝাই তাইলে সহজ বেশি হয়, কারণ হচ্ছে অ্যাসেটেরটা দিয়ে বুঝাইলে সহজ কেন হয়? কারণ তাহলে আপনি এখানে সরাসরি অ্যাসেট কে ক্রেডিট করতে পারতেছেন। তাহলে ধরেন এখানে সেলস না দিয়ে আপনি এটাকে অ্যাসেট লিখলে, অ্যাসেট ক্রেডিট হচ্ছে 6 লাখ টাকা, আর ক্যাশ ডেবিট হচ্ছে এখানে 5 লাখ টাকা, আর এখানে লস হচ্ছে এখানে ডেবিট 1 লাখ টাকা। বুঝছেন? তো এখন অ্যাসেটের বেলা এটা তো হচ্ছে আমার যে এখানে যে অ্যাসেটটাকে আমি ক্রেডিট করলাম, এটাও কিন্তু আমার রেভিনিউই হয়েছে। অ্যাসেট কমছে ঠিক আছে, কিন্তু এটাকে আমরা কোন রেভিনিউ বলি বা কোন ইনকাম বলি? রেভিনিউ না, ইনকাম হয়েছে। কোন ইনকাম হয়েছে এটা? ক্যাপিটালাইজ ইনকাম। ক্যাপিটাল ইনকাম, তাই না? যেটা আমরা গত ক্লাসে পড়ছিলাম যে আমরা যদি কোনো অ্যাসেট বিক্রির মাধ্যমে কোনো টাকা পাই তখন সেটাকে আমরা বলি ক্যাপিটাল ইনকাম, আর যখন আমরা কোনো প্রোডাক্ট বিক্রির মাধ্যমে কোনো টাকা পাই সেটাকে আমরা বলি রেভিনিউ ইনকাম। মনে আছে? ক্যাপিটাল গেইন, মানে গেইন আর ইনকাম একই, এটা? না না না, গেইন তো হচ্ছে যে যেটা আপনি এক্সট্রা বিক্রি করার মাধ্যমে পাইছেন এটাকে গেইন বলে। আপনি প্রথমত হচ্ছে কোন জায়গা থেকে আমরা একটু পর্যন্ত আসছিলাম? এক্সপেন্স থেকে আসছিলেন, এক্সপেন্সের এক্সপেন্স থেকে না, এক্সপেন্স থেকে না, এখানে ইনকাম থেকে বলতেছিল যে ইনকাম থেকে। ভাই আমি যদি 5 লাখ টাকায় 6 লাখ টাকার মাল যদি আমি 5 লাখ টাকায় বিক্রি করি তাহলে কি আমার অ্যাসেট বাড়ে কিনা?
এটা প্রশ্ন ছিল তাই না? জি মনে হয় রাইট এটাই তো ছিল। হ্যাঁ, তো তাইলে এটার উত্তর এখন কি? বাড়ে তো, তাই না? অ্যাসেট বাড়ছে না? আমি সেল করলেই তো অ্যাসেট বাড়ে, বাড়ে না? হ্যাঁ ক্লিয়ার তো না? আমি তো সেল করলেই তো, আমরা যদি ক্যাশে সেল করি তাইলে আইদার আমার অ্যাসেট বাড়বো, আর আমি যদি কোনো কিছুর সাথে অ্যাডজাস্ট করি তাহলে আমার লাইবিলিটি কমবো। শেষ, সিম্পল উত্তর, তাই না? বুঝতে পারছেন? যিনি এর প্রশ্নটা করছেন উনি কি বুঝছেন? এই হিসেবগুলো দাদা আমার মতো যারা সায়েন্স থেকে আসছে বা আগে বিজনেস অ্যাকাউন্টিং কখনো করে নাই, তাদের জন্য আসলে এই যে জার্নাল লেজার এখানে দেওয়া ওইগুলো আসলে ইউজ টু না, এই কারণে অনেক সময় গুলায় ফেলতে হয়। কোনটা ইউজ টু না, আবার বলেন কি হইছে? যারা দাদা যেমন আমার মতো সায়েন্স থেকে আসছে বা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তারা তো হুম, দাদা ডেবিট ক্রেডিট তারপর লেজার জার্নাল এগুলো সম্পর্কে কখনো শুনেই নাই। তো সেক্ষেত্রে দাদা আচ্ছা, আমাদের না না, সেক্ষেত্রে আমি আপনাকে বলতেছি, যেহেতু প্রশ্নটা করছেন এখানে, এই মুহূর্তে আমি এখন যেটা বলবো এটা হচ্ছে সায়েন্সদের বা আর্টস এর কথা মাথায় রেখে, কেমন? আপনারা প্রত্যেকটা ট্রানজেকশনে 5টা জিনিসকে খুঁজে বের করার চেষ্টা করবেন। 5টা জিনিসকে, কয়টা? পাঁচটা 5টা জিনিসকে, যেটাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এলিমেন্ট বলে। কি বলে? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এলিমেন্ট। এলিমেন্ট বলে। এগুলো কি কি তাহলে? গতকালকে এলিমেন্ট কি কি বলছিলাম মনে আছে? অ্যাসেট, লাইবিলিটি, ওনার্স ইকুইটি, ইনকাম, এক্সপেন্স। হ্যাঁ, ওকে। তাহলে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে এই 5টা জিনিস, সেটা হচ্ছে অ্যাসেট, লাইবিলিটিস, লায়াবিলিটি, ওনার সিকিউরিটি, তারপর হচ্ছে ইকুইটি, তারপর হচ্ছে ইনকাম, তারপর হচ্ছে এক্সপেন্স। এক্সপেন্স। সবার আগে এই 5টাকে খুঁজে বের করার চেষ্টা করবেন। এই 5টা যে কোনো ট্রানজাকশনের মধ্যে, এই 5টা যে কোনো 2টা থাকবে অথবা একটাই 2বার থাকবে। আমি কি বলছি? যে কোনো ট্রানজাকশনের মধ্যে এই 5টার যে কোনো 2টা থাকবে অথবা একটাই 2বার থাকবে। তো আপনি কোন ট্রানজাকশন, যে কোনো ট্রানজাকশন, ধরেন আমি যদি বলি যে পণ্য ক্রয় করা হলো 2000 টাকা, হ্যাঁ, তাহলে এখানে 2টা জিনিস আছে। কি কি? একটা পারচেস আর একটা ক্যাশ একটা বা হচ্ছে ব্যাংক। পারচেজ, আর একটা ব্যাংক বা ক্যাশ। না না, এক্সপেন্স। যেহেতু পণ্য ক্রয় করছি, তো তার মানে ও এখানে দাদা, হচ্ছে প্রথমে তো পেবল। হচ্ছে এক্সপেন্স, মানে হচ্ছে পারচেস মানে এক্সপেন্স, মানে একটা পেলাম এক্সপেন্স, কেমন? হ্যাঁ একটা এক্সপেন্স। পেলাম এক্সপেন্স, পারচেস মানে হচ্ছে এক্সপেন্স, ফাইন। আর আরেকটা হচ্ছে, এবার আপনি আইদার যেহেতু ক্রয় করছেন বলছেন, ধারে করছেন নাকি নগদে করছেন, এটা তো বলেন নাই, ঠিক আছে? না দাদা, হ্যাঁ, তো এখন যদি ধারে হোক বা নগদে হোক, যদি নগদে হয় তাইলে সেক্ষেত্রে কি? ক্যাশ টাকা। আর ধারে হইলে সেক্ষেত্রে কি? রিসিভেবল। এই লাইবি সরি, পণ্য ক্রয় বলছি এক্সপেন্স, লাইবিলিটি, হ্যাঁ পেবল, হ্যাঁ ঠিক আছে, পেবল। তার মানে আইদার সেটা হইতে পারে অ্যাসেট অর সেটা হইতে পারে লাইবিলিটি, তাই না? জি দাদা, বুঝছেন? জি জি। তাহলে জি দাদা। এইভাবে করে আমাকে এবার আপনি যে কোনোটা, যেমন ধরেন যে এখানে সায়েন্সের কে কে আছে একটু হাত তোলেন তো কষ্ট করে, 2-3 মিনিট একটু তাদেরকে সময় দিই। সায়েন্সের যারা আছেন একটু হাত তোলেন, কুইক। সাদিয়া আপু অলরেডি, সাদিয়া আপু হাত তুলে লাভ হবে না, কারণ উনি অলরেডি একবার আমাদের এখান থেকে পরীক্ষা দিচ্ছে, হয়তো সামাও আসে নাই, ওনার চলে আসবে। বেসিক যারা তাদেরকে ধরে মানে বোঝানোর চেষ্টা করতেছি, বেসিক একদম। আচ্ছা, ধরলাম যে তুষার ভাইয়া, আব্দুল্লাহ। হ্যাঁ বলেন। আমি সায়েন্সে ছিলাম ইন্টার পর্যন্ত। না না, ঠিক আছে, আপনি ইন্টার পর্যন্ত ছিলেন। এখানে যেমন তুষার আছে, সে পুরাটাই এখনো সায়েন্সের। তো আমি ধরেন তুষারে আজকের জন্য ধরি, ঠিক আছে? তুষার হচ্ছে পুরোপুরি সায়েন্সের, অর্থাৎ এসএসসি এইচএসসি দুইটাই সায়েন্স। তাহলে ধরলাম তুষারে উত্তর দিবে। এখন আমি যদি বলি যে তুষার কি প্রথম অংশটা বুঝছেন, একটু আগে যেটা বললাম? হ্যাঁ হ্যাঁ, পাঁচটার মধ্যে যে কোনো একটা বা দুইটা থাকতে পারে। এরপরে যে আমি একটা উদাহরণ দিয়ে বলছি এখানে কোনগুলা ছিল, এটা বুঝছি আমরা। হ্যাঁ 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 আচ্ছা, তুষার কি আমাকে এখনো টাকা পয়সা দিছেন? হ্যাঁ দাদা, আমি পেইড। ও আচ্ছা, আপনি পে করে ফেলছেন না, আমি উদাহরণ দেওয়ার জন্য বুঝে দিছি। আচ্ছা ধরেন তুষারের থেকে আমি টাকা পাইছি, তুষারের থেকে আমি কি পাইছি? টাকা পাইছেন, টাকা পাইছি। কেন টাকা পাইছি? আমি আপনি সার্ভিস সার্ভিস দিতেছি দিবেন। এই কারণে, তাই না? হ্যাঁ আমি সার্ভিস দিতেছি এই কারণে তুষার থেকে টাকা পাইতেছি, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ ফাইন। ঠিক। তাহলে এবার আমি যদি বলি ধরেন সেবা বিক্রয় বাবদ তুষারের থেকে টাকা পাইলাম, আপনি যত টাকা দিচ্ছেন তত টাকা। এখন ধরেন এখানে কোন 2টা জিনিস আছে বলেন তো, বা সার্ভিস একটা জিনিস আর 2বার আছে কিনা? হুম,
এটা আছে তুষার বলুক। সার্ভিস আছে, এখানে টাকা দেওয়াটা আছে। এখানে সার্ভিস আছে আর হচ্ছে টাকা আছে, তাই তো? সার্ভিসটা কিসের মধ্যে পড়ছে? সার্ভিসটা হচ্ছে অ্যাসেট। না না, সার্ভিস তো হচ্ছে ইনকাম। ইনকাম। যে ওয়েতে আমি টাকাটা পাবো এটা আমার ইনকাম না? আমি যদি আপনাদেরকে পড়াচ্ছি, পড়ানোর মাধ্যমে আমার টাকা, তো এই যে পড়ানোর যে সেবাটা, এটাকে আমি ইনকাম হিসেবে রিকগনাইজ করব। আমার যদি কোনো কারণে টাকা যায় ওইটাকে আমি এক্সপেন্স হিসেবে ধরবো, আর যেই মাধ্যমে আমার টাকা আসে ওইটাকে আমি ইনকাম হিসেবে ধরবো। তো এখন এখানে সার্ভিসটা হচ্ছে আমার কাছে ইনকাম, ফাইন। আর সাথে আরেকটা কি বলছিলাম? টাকার কথা বলছি, তাই না? টাকা, টাকা। তো টাকাটা কি আমার কাছে অ্যাসেট, তাই না? তাহলে এখানে দুইটা জিনিস পাইছি, একটা হচ্ছে ইনকাম আর একটা হচ্ছে অ্যাসেট। এবার এই যে অ্যাসেট, লাইবিলিটি, ইকুইটি, ইনকাম, এক্সপেন্স, প্রথমত এই পাঁচটা জিনিস আমাকে চুজ করতে হবে, কোনো একটা ট্রানজাকশনের মধ্যে খুঁজে বের করতে হবে। এবার আসেন, এর মধ্যে কোনটাকে আমি ডেবিট আর কোনটাকে আমি ক্রেডিট লিখবো। এগুলো আপনি চাইলে একটু লিখে নেন, এটা যিনি নতুন বা এখানে সায়েন্সের যিনি আছেন আর কি। তো প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে পাঁচটা জিনিস বাইর করা, প্রথম রিকোয়ারমেন্ট। দ্বিতীয় রিকোয়ারমেন্ট হচ্ছে এবার ডেবিট কখন হবে, ক্রেডিট কখন হবে। এবার আসেন, অ্যাসেট যদি বাড়ে কি হইলো, অ্যাসেট যদি প্লাস হয়, অ্যাসেট যদি প্লাস হয় তাইলে হচ্ছে ডেবিট, আর অ্যাসেট যদি মাইনাস হয় তাইলে হচ্ছে ক্রেডিট। ঠিক আছে, মানে অ্যাসেট যদি বাড়ে তাইলে ডেবিট, অ্যাসেট কমলে ক্রেডিট। এবার আসেন লাইবিলিটি। লাইবিলিটি যদি প্লাস হয় তাহলে হচ্ছে ক্রেডিট, মানে প্লাস হয় মানে হচ্ছে বাড়ে, প্লাস হয় মানে হচ্ছে কি বাড়ে। আর লাইবিলিটি যদি কমে যায় তাহলে হচ্ছে ডেবিট। এবার আসেন ওনার্স ইকুইটি বা ইকুইটি। ইকুইটি যদি বাড়ে তাহলে হচ্ছে ক্রেডিট, ইকুইটি যদি কমে তাহলে হচ্ছে ডেবিট। আমি ক্রেডিটকে সি আর দ্বারা এবং ডেবিটকে ডি আর দ্বারা প্রকাশ করতেছি। ক্রেডিট। লিখতেছেন? হ্যাঁ দাদা লিখতেছি। হ্যাঁ। এরপর হচ্ছে ইনকাম। ইনকাম যদি বাড়ে তাহলে হচ্ছে ক্রেডিট, আর ইনকাম যদি কমে তাহলে হচ্ছে ডেবিট। এবার হচ্ছে এক্সপেন্স। এক্সপেন্স যদি বাড়ে তাহলে হচ্ছে ডেবিট, এক্সপেন্স যদি কমে তাহলে হচ্ছে ক্রেডিট। এই হচ্ছে আমাদের পুরাপুরি ফাইন, মানে আপনি মনে করতে পারেন যে এটা মানে আপনার অ্যাকাউন্টিং এর এতটুকু যদি বুঝেন তাহলে অ্যাকাউন্টিং এ ধরে নেন যে 40% শেষ। শুধু এতটুকু বুঝলে অ্যাকাউন্টিং এর 40% শেষ। এবার এতটুকুর মধ্যে আপনাকে বুঝতে হবে যে এখানে কোনটা অ্যাসেট, কোনটা লাইবিলিটি, কোনটা ওনার সিকিউরিটি, কোনটা ইনকাম, কোনটা এক্সপেন্স, এটা খুঁজে বের করতে হবে। আর বাড়ছে নাকি কমছে এটা বুঝতে হবে। জাস্ট এতটুকু যদি বুঝতে পারেন তাহলে আপনার 40% শেষ। বুঝতে পারছেন দাদা? আপনার কি লিখে হয়েছে ভাই? হ্যাঁ ভাই লেখা হয়েছে। দাদা একটু বলবো, বলেন ভাই। উনি ইচ্ছা করলে ক্লাস 9-10 এর অ্যাকাউন্টিং বোর্ড একটু দেখতে পারে, খুব হ্যাঁ, এফেক্টিভ। আমি ওনাকে বলতাম এটার কথা, এমনিতে বলতাম। তো আপনি হচ্ছে 9-10 শুধুমাত্র অ্যাকাউন্টিং বইটা একটু দেখে নিন, ওয়েবসাইটে পাবেন, ওইখান থেকে দেখে আপনি যেহেতু ভোট পেয়েছেন এটা নিয়ে আমার একটা কল দিয়ে, আমি কয়েকটা পেজ নাম্বার দিবে, এগুলো একটু ভালো করে পড়লে হয়ে যাবে, বুঝছেন? জি দাদা বুঝছি। আর ইউটিউবে কন্টেন্ট আছে, বেসিক কন্টেন্ট গুলা। আচ্ছা, এক্সপেন্সেস আর ডিক্রিজেস ইন অ্যাসেট অর ইনক্রিজেস ইন লাইবিলিটিস, তাহলে এক্সপেন্স হলে সেটা কি হবে, অ্যাসেট কমে যাবে অথবা লাইবিলিটি বেড়ে যাবে। তো অ্যাসেট কমে যাবে কারণ আমার পকেট থেকে টাকা চলে যেতে পারে এক্সপেন্সের ফলশ্রুতিতে, তাই অ্যাসেট কমবে। অথবা আমি যদি এক্সপেন্সের টাকাটা এখন পরিশোধ না করি তাহলে সেক্ষেত্রে আমার পাওনাদার ক্রিয়েট হবে, যাকে আমার ভবিষ্যতে টাকা দিতে হবে, সে আমার কাছে লাইবিলিটি, দ্যাট মিনস লাইবিলিটি বেড়ে গেছে। এরপরে হচ্ছে প্রফিট আর অ্যাডেড টু ওনার্স ক্যাপিটাল। যখন আমাদের কোনো কারণে প্রফিট হয় সেটা ওনার ক্যাপিটালের সাথে যোগ হয়, আর লস হলে সেটা কি হয়, ওনার্স ক্যাপিটাল থেকে বিয়োগ হয়। Note that conceptual framework identifies income and expenses, asset, liability and owner's equity. অর্থাৎ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে ইনকাম, এক্সপেন্স, অ্যাসেট, লাইবিলিটি, ওনার্স ইকুইটি এগুলো সবকিছু আলাদা আলাদা করে আইডেন্টিফিকেশন দেওয়া আছে যে কোনটাকে আমি কি বলবো। অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট।
এবার আসেন অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট কাকে বলে? ধরেন যখন প্রফিটের কোনো অংশ পরবর্তীতে ডিস্ট্রিবিউট হয়ে যায় তখন সেটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট হিসেবে মানে চিন্তা করা হয় বা চিহ্নিত করা হয়। তো তার মানে ধরেন কোন একটা সোল ট্রেডার প্রতিষ্ঠান মানে যেখানে এক মালিকানা ব্যবসায় একজন মালিক থাকে, তখন সে তার টাকাটা যখন প্রতিষ্ঠান থেকে তুলে ফেলে তখন সেটাকে ধরে নেওয়া হয় যে প্রফিটের অংশ সে তুলে ফেলছে। ঠিক আছে, তাই বলা হয়েছে যে ড্রয়িং ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। ঠিক আছে, ড্রয়িং কিন্তু কোনো এক্সপেন্স না, ড্রয়িং কোনো কি না, এক্সপেন্স না, পরীক্ষার সময় আসতে পারে। ঠিক আছে, এটা আমার বইতেও আছে। এবার আসেন ড্রয়িং এ কি বলছে, মানি অ্যান্ড গুডস টেকেন আউট অফ এ বিজনেস বাই ইটস ওনার, অর্থাৎ টাকা অথবা পণ্য যেটা কিনা ব্যবসায় থেকে তুলে নেওয়া হয় ওনারের দ্বারা, সেটাই হচ্ছে কি ড্রয়িং। আর একটা বিষয়, কোম্পানির মধ্যে কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কখনো ড্রয়িং থাকবে না, এটা মাথায় রাখবেন। ধরেন আপনার এক মালিকানা ব্যবসায় টাকার দরকার, তাইলে মানে কি করে মালিক, কি করে নিজেই টাকা উইথড্র করে নেয়। ড্রয়িং করে, মানে টাকা প্রতিষ্ঠান থেকে তুলে ফেলে এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে। আর হচ্ছে কোম্পানির ক্ষেত্রে কোম্পানির শেয়ার হোল্ডারের টাকা দরকার, তাইলে সে কি করে শেয়ার বিক্রি করবে। শেয়ার বিক্রি করে দেয়। তার মানে তার টাকার দরকার হলে সে শেয়ার বিক্রি করে দেয়। ঠিক আছে, সে কিন্তু কি করে না, ড্রয়িং করতে পারে না। ড্রয়িং করতে পারে না। বোঝা গেছে? জি দাদা। এবার আসেন ক্রেডিট ট্রানজাকশন, এগুলা খুব একটা দরকার নাই। দরকার নাই বলতে আপনাদের জন্য দরকার আছে, যাদের বেসিক দুর্বল, যারা সায়েন্স থেকে আসছেন তারা এখানে পড়ে পড়ে বোঝার চেষ্টা করবেন। যদি কোনো কিছু না বুঝেন, এখানে বলে দিচ্ছে যে কেন এটা যোগ হয়েছে, কেন এটা বিয়োগ হয়েছে, কেন কি হবে, এগুলা সবকিছু এখানে বলা আছে। কেমন? এটা কাদের জন্য বেশি দরকার? যারা কিনা সায়েন্স থেকে আসছেন, যাদের বেসিক একদমই দুর্বল, তাদের জন্য। আসেন ক্রেডিট ট্রানজাকশন। ক্রেডিট ট্রানজাকশন মানে কি, বাকিতে যখন কোনো পণ্য বিক্রি করা হয় তখন সেটাকে ক্রেডিট ট্রানজাকশন বলে। বিক্রি হোক বা ক্রয় হোক, যাই হোক না কেন, সেটাই ক্রেডিট ট্রানজাকশন বলে। তো ক্রেডিটর ইজ এ পার্টি টু হুম দ্য এন্টিটি ওজ মানি। ক্রেডিটর হচ্ছে সেই ব্যক্তি যার কাছে এন্টিটি ওজ মানে এন্টিটি ঋণী থাকে, যার কাছে এন্টিটি ঋণী থাকে। এ ট্রেড পেবল ইজ এ ক্রেডিটর which has arisen following a purchase on credit by the entity. Trade payable হচ্ছে সেই ব্যক্তি যেটা হয়েছে মূলত কিসের জন্য, ফলোইং এ পারচেস। এখানে ফলোইং মানে হচ্ছে আফটার অর্থে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, পারচেস অন ক্রেডিট মানে অর্থাৎ কোনো পারচেস ক্রেডিটে হওয়ার কারণে বা পরবর্তীতে, এখানে ফলোইং মানে পরবর্তীতে, বাই দ্য এন্টিটি মানে এন্টিটির দ্বারা যদি কোনো কারণে বাকিতে কোনো কিছু কেনা হয়, তার কারণে ক্রেডিটরের সৃষ্টি হয়েছে। ট্রেড পেবল ইজ এ লায়াবিলিটি অফ দ্য এন্টিটি। এটাকে আপনি লায়াবিলিটি বলবেন কেন? কারণ ওই ব্যক্তিকে টাকাটা পে করতে হবে। এ ডেটর ইজ এনি পার্টি হু ওজ মানি টু দ্য এন্টিটি। ডেটর হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি এন্টিটিকে টাকা দিতে ঋণী থাকে, যে ব্যক্তি ঋণী থাকে এন্টিটিকে টাকা দিতে। তার মানে এখানে এন্টিটি টাকা পাবে নাকি দিবে? পাবে। পাবে। পাবে, পাবে, এন্টিটি টাকা পাবে। ফাইন। Trade receivable is a debtor which has arisen following a sale on credit. তার মানে ট্রেড রিসিভেবল তখন অ্যারাইজ হয় যখন এন্টিটির মাধ্যমে কোনো একটা সেল বাকিতে হয়। ট্রেড রিসিভেবল ইজ অ্যান অ্যাসেট অফ দ্য এন্টিটি। ট্রেড রিসিভেবলকে
অ্যাসেট বলা হচ্ছে এন্টিটির জন্য, কারণ এখান থেকে এন্টিটি টাকা পাবে, তো যেহেতু টাকা পাবে তাই অ্যাসেট, আর যাদেরকে এন্টিটি টাকা দিতে হবে সেটাকে বলা হচ্ছে লায়াবিলিটিস। এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার? হ্যাঁ এগুলো সব Totally clear. বেসিক জিনিস, মানে বেসিক মানে মারাত্মক বেসিক জিনিস। মানে আমি মনে করি চ্যাপ্টার 1-এ যেগুলো আছে এগুলো অনেক কিছু আছে আমরা পারি না, জানি না, আমরা অনেকে ভুল করি, কিন্তু চ্যাপ্টার 2-তে এমন কিছু নাই যেটা আমরা অনেকে পারি না, জানি না, ভুল করি। এগুলো সব কমন জিনিস চ্যাপ্টার 2-তে যেগুলো আছে। তার 1টা অফকোর্স আজকে রাতে আপলোড দেওয়ার পরে দেখে নিয়েন, আমি হয়তো আপনাদের গ্রুপে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিবেন। এবার হচ্ছে ট্রেড পেবল। ট্রেড ক্রেডিটর ইজ এ পার্টি টু হুম a business owes money for trading debts. In the accounts of a business, debts still outstanding which arise from the purchase of supplier of material, components or goods for resale are called trade payable. অর্থাৎ ধরেন ট্রেড ক্রেডিটর বা ট্রেড পেবল হচ্ছে তারা যাদের থেকে এন্টিটি কোনো কারণে ম্যাটেরিয়াল কিনছে অথবা কম্পোনেন্টস কিনছে যেগুলা কিনা রিসেল করার জন্য। দ্যাট মিনস ধরেন আমি কারো থেকে যদি পণ্য কিনি সে হচ্ছে আমার ট্রেড ক্রেডিটর, আমি যদি সম্পত্তি কিনি সে কি আমার ট্রেড ক্রেডিটর হবে? না না। দাদা, না। তার মানে যখন আমি কারো থেকে পণ্য কিনবো শুধুমাত্র তখনই আমি তাকে ট্রেড ক্রেডিটর বলবো, আর কোনোভাবে আমি তাকে ট্রেড ক্রেডিটর বলতে পারবো না। তার মানে ট্রেড ক্রেডিটর হচ্ছে সেই ব্যক্তিবর্গরা, বা ট্রেড পেবল বা ট্রেড ক্রেডিটর হচ্ছে তারাই যাদের থেকে আমি পণ্য কিনি, যাদের থেকে আমি কি কিনি? পণ্য কিনি। ক্লিয়ার? জি দাদা। সম্পত্তি কিনলে তাইলে তারা কি? ভাইয়া ল্যান্ডার্স না? আরে না, লেন্ডার তো হচ্ছে যারা আমরা ধার দেয় Lenders. তাদেরকে লেন্ডার বলে। তাদেরকে কি বলে? জি ভাইয়া বুঝছি, কিন্তু এটা বড় অ্যামাউন্টের, এই জন্য বললাম এটা কি ল্যান্ডার্স হবে? না না, লেন্ডার হবে না, ওইটাও ক্রেডিটর বা ট্রেড ক্রেডিটর না। বোঝা গেছে? জি ভাইয়া। ওইটা পেবল কিন্তু সেটা ট্রেড ক্রেডিটর না। আমরা ওই যে বলে না ট্রেড অ্যান্ড আদার পেবল, তাহলে ওইটা আদার পেবল হবে, আদার পেবল, কিন্তু আচ্ছা সেটা আচ্ছা। ট্রেড পেবল না। বোঝা গেছে? জি ভাইয়া। ওকে, এরপর হচ্ছে কি আবার একইভাবে ট্রেড রিসিভেবলে আসেন। A trade debtor is a party from whom a business is owed money for trading debt. ঠিক আছে? ব্যাস, তো তার মানে আমার কথা হইলো যে আমি যদি ট্রেড রিসিভেবল হচ্ছে তারা যার কাছে আমি পণ্য বিক্রি করছি, যার কাছে আমি কি বিক্রি করছি? পণ্য বিক্রি করছি এবং ধারে বিক্রি করছি যার কাছে, সে হচ্ছে আমার কি? ট্রেড রিসিভেবল। ক্লিয়ার? আর এর বাইরে আমি যদি কারো কাছে সম্পত্তি বেচি, তার থেকে টাকা পাই, সেও আমার থেকে সেও রিসিভেবলই হবে, তবে সে ট্রেড রিসিভেবল না, সে তার আমি কি বলবো? আদার রিসিভেবল বলবো। ক্লিয়ার? এবার আসেন ভাইয়া এবার এই চলে চ্যাপ্টারের আসেন ম্যাথ গুলো কি আসে না? কি আসে না? এই চ্যাপ্টারের ম্যাথ গুলো কি আসে না? এত সহজ ম্যাথ আসে না তো। আচ্ছা ভাইয়া। মানে ম্যাথ যদি আসা শুরু হয় এটা হচ্ছে চ্যাপ্টার 6 থেকে ম্যাথ আসা স্টার্ট হয়, এইসব চ্যাপ্টার থেকে খুব একটা ম্যাথ আসে না, বুঝছেন? জি ভাইয়া। আর হ্যাঁ। চ্যাপ্টার 1 থেকে কিছু জিনিসপত্র আসে, এগুলা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা লাস্ট ক্লাসে বলছিলাম, ওইগুলো একবার দেখে নিন। আচ্ছা, দ্য অ্যাক্রুয়াল কনসেপ্ট রিকোয়ার্স দ্যাট দাদা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা, হ্যাঁ, অ্যানালাইটিক্যাল যেটা প্রশ্ন আসে, অথবা ওই যে ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, ওইটার জন্য কোনো ইয়ে নাই, কোনো শিট বা কিছু নাই।
আচ্ছা তো মানে দিছিলাম না শীট আপনাদেরকে, জি দাদা, ওই যে ওই শীটটা যদি যেটা আরেকবার একটু দিছি দিতেন। ওইটাই করলেই হইব, ঠিক আছে? কোন শীট দাদা যেটা বলতে? দিছিলাম ওইটা করলেই হবে। এটা তো আচ্ছা। এখনো দেরি আছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তো লাস্টের দিকের ঘটনা, ঠিক আছে? জি। আচ্ছা দেখেন, দ্য অ্যাকচুয়াল কনসেপ্ট রিকোয়ার্স দ্যাট, অ্যাকচুয়াল কনসেপ্ট বলা হয়েছে যে ইনকাম আর্ন ইজ ম্যাচড উইথ এক্সপেন্সেস ইনকার্ড ইন আর্নিং ইট। তার মানে আপনি যত টাকা ইনকাম করবেন সেটার এগেইনস্টে ঠিক তত টাকাকেই, মানে যতটুকু ইনকাম করছেন ততটুকুর জিনিসকে এক্সপেন্স হিসেবে চার্জ করতে হবে। উদাহরণ হিসেবে আমরা গত ক্লাসে একটা উদাহরণ দিছিলাম কি, আপনি একটা কলম 5টা কলম 5 টাকা করে কিনছেন। কয়টা কলম? 5 টাকা করে 5টা কলম কিনছেন, কেন? কত করে? কত হয়েছে টোটাল? 25 টাকা। এখন আপনি 10 টাকা করে 3টা কলম বিক্রি করছেন, তাহলে কত টাকা হয়? 30 টাকা। 30 টাকা। তো আমি বলছি যে এখানে কস্ট অফ সেলস কত হবে? উত্তর কত হবে? 15 টাকা। 15 টাকা। কেন 15 টাকা? কারণ 3টা কলমের জন্য আসলে বিক্রি কারণ খরচটা আমি একটু কত। 3টা কলম বিক্রি করতে পারছি, তাহলে আমি কেন 5টা কলমকে চার্জ করব, তাই না? হুম আমাকে তো 3টা কলমের দামকেই চার্জ করতে হবে, তাই না? হুম এটাই হচ্ছে কোন কনসেপ্ট? অ্যাক্রুয়াল কনসেপ্ট। অ্যাক্রুয়াল কনসেপ্ট। আর অ্যাক্রুয়াল কনসেপ্টের আরেক নাম ম্যাচিং ম্যাচিং কনসেপ্ট। ম্যাচিং কনসেপ্ট। ক্লিয়ার তো না? জি এরপরে আসেন এক্সকিউজ মি, এবার আসেন এখানে দ্য স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। এখানে দেখেন, এখানে বলছে রিপ্রেজেন্টেড, বলছে দি মোর অ্যাকাউন্টিং, মোর ডিটেল অ্যাকাউন্টিং ইনফরমেশন equation represented in IS1 format for the statement of financial position states that, কি বলছে? এই পুরাটা হচ্ছে ডিটেলস দিছে। কোথায় ডিটেলস দিছে? IS1 ফরম্যাটে দিছে। এখন পরীক্ষার সময় যদি জিজ্ঞেস করে যে IS1 ফরম্যাটে দিছে নিচের কোনটা, তখন আপনাকে এটা বলতে হবে, ঠিক আছে? আমরা আজকে একটা কাজ করব, আমরা এখন যেহেতু পড়াচ্ছি, আজকে আমি ভাবছিলাম 2 চ্যাপ্টার ধরবো, বাট এটা ধরবো না, আমার পিএল এ ক্লাস আছে, তাড়াতাড়ি এটা শেষ করে একটু আমাদের বইটা নিয়ে বসবো যেটাতে এমসিকিউ দেওয়া আছে, ঠিক আছে? এরপরে আসেন নিট অ্যাসেট সমান সমান অ্যাসেট মাইনাস লাইবিলিটিস। তার মানে আমরা বলতে পারি নিট অ্যাসেট সমান ক্যাপিটাল, তাই না? আমরা ধরেন এ ইকুয়াল এল প্লাস ওই বলি না? বলি হ্যাঁ দাদা। বলি কিনা? এখন এ মাইনাস এল সমান সমান ওই হয়েছে না? হুম কিভাবে করছি এটা? পক্ষান্তর করছি, তাই না? ছোটবেলা আমরা পক্ষান্তর করি না, যে সমান সমানের এই পাশের থেকে ওই পাশে নিলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, হ্যাঁ দাদা। করছি? হ্যাঁ। তো এই যে এখানে পক্ষান্তর করে আমি কি করছি? এ মাইনাস এল সমান সমান ওই করছি। তো তার মানে বোঝা যাচ্ছে কি যে এ মাইনাস এল সমান সমানই হচ্ছে কি নিট অ্যাসেট। বলছে নিট অ্যাসেট সমান এ মাইনাস এল, বলছে না? বলছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো তার মানে এবার এ মাইনাস এল সমান সমান যদি হয় নিট অ্যাসেট, তার মানে নিট অ্যাসেট সমান সমান ওনার্স ইকুইটি বা ক্যাপিটাল, তাই না? হুম তাই তো? বুঝছেন তো না? হ্যাঁ দাদা। ওকে। এরপর হচ্ছে এ নন কারেন্ট অ্যাসেট ইজ অ্যাকোয়ার্ড ফর লং টার্ম ইউজ ইন বিজনেস। নন কারেন্ট অ্যাসেট অ্যাকোয়ার করা হয় লং টার্ম ইউজের জন্য সাধারণত কতদিন? 12 মাসের বেশি। সাধারণত 12 মাসের বেশি। আচ্ছা, হ্যাঁ, মোর দেন 12 মান্থ। তাহলে উইথ এ ভিউ টু আর্নিং প্রফিট ফ্রম ইটস ইউজ আইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, সেটা যেভাবেই হোক না কেন, ডিরেক্টলি হোক আর হচ্ছে ইনডিরেক্টলি হোক। নন কারেন্ট ভাই আপনি যে বললেন 12 মাসের জন্য, 12 তো মাসের বেশি। তখন আপনি বলছিলেন 15 মাসের হয়, তাহলে ওটাকে হ্যাঁ, তাহলে ওইটা নন কারেন্ট অ্যাসেটই বলবো। আচ্ছা ভাইয়া, বলছি 12 মাসের বেশি। কি বলছি? 12 মাসের বেশি। বেশি বলছি। হ্যাঁ, এবার সেটা 12 মাসের বেশি 15 মাস হোক
100 মাস হোক যাই হোক না কেন 12 মাসের বেশি, ঠিক আছে। এরপর হচ্ছে জি নন ভাইয়া। কারেন্ট অ্যাসেট মেবি ট্যানজিবল অথবা ইনট্যানজিবল, দুইটাই হইতে পারে। ট্যানজিবল মানে হচ্ছে ফিজিক্যাল রিয়েলিটি আর অথবা ইনট্যানজিবল। Current asset are either cash or items which are held by the entity to be turned into cash shortly. Current asset হচ্ছে ক্যাশ অথবা ক্যাশ রিলেটেড আইটেম যেটাকে কিনা which are held by the entity to be turned into cash shortly, অর্থাৎ যেটাকে আপনি দ্রুত ক্যাশে কনভার্ট করে ফেলতে পারবেন সেটাও কি কারেন্ট অ্যাসেট। যেটাকে দ্রুত ক্যাশে কনভার্ট করতে পারবেন সেটাও কারেন্ট অ্যাসেট, আবার ক্যাশ নিজেও একটা কারেন্ট অ্যাসেট। এবার হচ্ছে ক্যাপিটাল কম্প্রাইজ ওপেনিং ক্যাপিটাল, ক্যাপিটাল বলতে বোঝাচ্ছে ওপেনিং ক্যাপিটাল যোগ ক্যাপিটাল ইন্ট্রোডাকশন, প্রফিট বিয়োগ লস বিয়োগ ড্রয়িং অফ ক্যাপিটাল বা প্রফিট টেকেন বাই দ্য ওনার। তার মানে কি ক্যাপিটাল বলতে বোঝাচ্ছে কি ওপেনিং ক্যাপিটাল মানে প্রথমে যেটা নিয়ে আসতে, ক্যাপিটাল ইন্ট্রোডিউস মানে পরে যদি আবার টাকা যোগ করে, প্রফিট হইলে যোগ হইব, লস হইলে বিয়োগ হইব, ড্রয়িং হইলে সেটাও বিয়োগ হইব, সবকিছু মিলে হচ্ছে টোটাল ক্যাপিটালটা। Non-current liabilities are payable after 1 year. Non-current liability হচ্ছে সেগুলা যেগুলা কিনা 1 বছরের বেশি সময়ের পর এগুলাকে পে করা লাগে, মানে যেগুলা পে করার সময়সীমা 1 বছরের বেশি থাকে সাধারণত। তার মধ্যে বলা হচ্ছে such as secured loan. Secured loan সাধারণত 1 বছরের বেশি সময়ে পরিশোধ করার সময়সীমা থাকে বিধায় এটাকে non-current liabilities ধরা হয়। Current liabilities are payable within 1 year such as trade payable or bank overdraft. যেমন হচ্ছে trade payable মানে কোনটা? পণ্য ক্রয়ের। ভয় করলে আর কি। পণ্য ক্রয় হ্যাঁ। করলে, পণ্য ক্রয় করলে যে পাওনাদার ক্রিয়েট হয় সেটাকে trade payable বলে, ঠিক আছে। আর ব্যাংক ওভারড্রাফট কোনটা? ব্যাংকে যে টাকা আছে তার থেকে বেশি উত্তোলন করলে। ব্যাংকের যত টাকা আছে তার থেকে বেশি টাকা উত্তোলন করলে। গুড। এবার আসেন হোয়াট ইজ স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। কি বলছে এখানে? দ্য বিজনেস স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন শোজ ইটস লাইবিলিটিস ক্যাপিটাল অ্যাসেট এট এ পয়েন্ট ইন টাইম। যেটাকে আমরা বলছিলাম যে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনটা এই জিনিসগুলো একটা নির্দিষ্ট সময়ের দেখায়, তাই এটাকে বলা হয় কি ফাইন্যান্সিয়াল স্ন্যাপশট বলা হয়। আর এই কারণে এটার মধ্যে লেখা আছে অ্যাজ এট, মনে আছে? হ্যাঁ দাদা, এজ এট। At the end of the reporting period to which the financial statement relates. আচ্ছা, এরপর হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন ইজ ভেরি সিমিলার টু দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। এটাও অ্যাকাউন্টিং ইকুয়েশনের মতোই, শুধু অ্যাকাউন্টিং ইকুয়েশনটা হচ্ছে ইকুয়েশন ফরম্যাট আর ওইটা হচ্ছে ট্যাবুলার ফরম্যাট। মানে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন যেটা, এটা হচ্ছে ট্যাবুলার ফরম্যাট। তো ডিফারেন্স বিটুইন স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন এন্ড ইকুয়েশন আর, মানে দুইটার মধ্যে পার্থক্য থাকলে সেটা কি? পার্থক্যটা হচ্ছে জাস্ট দ্য ম্যানার অর ফরম্যাট, আর আরেকটা হচ্ছে যে দ্য এক্সট্রা ডিটেইল। কোনটার মধ্যে এক্সট্রা ডিটেইল থাকে? ইকুয়েশনে থাকে নাকি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে থাকে? ফাইন্যান্সিয়াল পজিশনে। ফাইন্যান্সিয়াল পজিশনে থাকে। তো এটাই লিখে আছে which is usually contained in the statement of financial position. ভাইয়া নোটস যেগুলো থাকে ওইগুলোকে এক্সট্রা ডিটেল বলতেছে। এক্সট্রা ডিটেল তো অফকোর্স স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন মানে তো হচ্ছে নোট আলাদা জিনিস, নোট আলাদা জিনিস, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন আলাদা জিনিস, কেমন? তো এক্সট্রা ডিটেল নোটে থাকে ঠিক আছে, কিন্তু স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনেও থাকে। আচ্ছা ভাইয়া। ইকুয়েশনে শুধু যোগ বিয়োগ থাকে, আমরা নোটে কিন্তু আলাদা একটা জিনিস হিসেবে ধরি। আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কয়টার কথা বলছিলাম? 6টার কথা বলছিলাম না? তার মধ্যে নোটে আলাদা একটা বলছি, আবার হ্যাঁ হ্যাঁ। স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনটা আলাদা একটা বলছি, তাই না? জি জি ভাইয়া। এক্স্যাক্টলি। এবার আসেন এরপরে কি বলছি? ক্যাপিটাল এন্ড লাইবিলিটিস ইন ওয়ান হাবস
মানে যেটা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে থাকে আর কি, অ্যান্ড অ্যাসেট ইন অ্যানাদার, এটা হচ্ছে IS1 ফরম্যাট। আর আরেকটা গ্যাপ ফরম্যাট একটা আছে, ওইখানে হচ্ছে কি ক্যাপিটাল এক জায়গায় থাকে আর নিট অ্যাসেট অন দা আদার থাকে। নিট অ্যাসেট মানে কি? ওনার সিকিউরিটি। ওই নিট অ্যাসেট মানে হচ্ছে অ্যাসেট বিয়োগ লাইবিলিটি, এটা এক জায়গায় থাকে। ও হ্যাঁ আর দাদা ঠিক আছে। আরেক জায়গায় হচ্ছে শুধু ক্যাপিটাল থাকে, এটা একটা ফরম্যাট যেটাকে গ্যাপ ফরম্যাট বলে। আর IS1 ফরম্যাটের মধ্যে হচ্ছে অ্যাসেট এক জায়গায় থাকে আর লাইবিলিটি আর ওনার সিকিউরিটি আরেক জায়গায় থাকে। আমরা যেটা করি এটা কোন ফরম্যাটে করি? IS1 IS1 ফরম্যাট করি, যেখানে অ্যাসেট এক জায়গায় থাকে আর লাইবিলিটি আর ওনার সিকিউরিটি আরেক জায়গায় থাকে। নরমালি আপনারা গ্যাপ ফরম্যাট দেখছেন, যেখানে আপনার মানে আমার সচরাচর চোখে পড়ে নাই কোথাও, আপনাদের পড়ছে? পড়লে বলেন যে পড়ছে, না হলে বলেন ভাই পড়ে নাই। সিম্পল জিনিস, না দাদা পড়া নেই। কেউ এটাও বলতে চায় না। ভাত খাইছেন আপনারা? জি দাদা খাইছি। খাই নাই। আরে যাই হোক, এটার একটা তো উত্তর আছে তাই না, যে ভাত খাইছি আইদার খাই নাই, তাই না? তো এখানেও তো হয় দেখছি না হয় দেখি নাই, কিছু একটা তো আছে, বললে কি সমস্যা হয়? দেখছি বললে কি এখন আপনার প্রশ্ন জিজ্ঞেস করবো? আচ্ছা দেখেন দেখেন, নিড অ্যাসেট, সময় কম নইলে আরো কিছুক্ষণ এটা নিয়ে খোঁচাইতাম। অ্যাসেট লেস লাইবিলিটিস, মানে নিড অ্যাসেট মানে হচ্ছে অ্যাসেট থেকে লাইবিলিটি গেলে ওইটাকে নিড অ্যাসেট বলে। এটা কি ইকুইটি বলে না? তো ইকুইটি মানেই তো নিড অ্যাসেট, এটাই তো প্রথমে বুঝাইলাম না? হ্যাঁ বুঝতে ভুলে পারছি, গেছেন? বুঝতে পারছি। ঠিক আছে ইকুইটি। এরপরে আসেন নন কারেন্ট অ্যাসেট। এগুলো এতক্ষণ ধরে বলছি যে নন কারেন্ট অ্যাসেট মানে হচ্ছে যেটা কিনা কি অ্যাসেট অ্যাকোয়ার্ড ফর কন্টিনিউইং ইউজ উইদিন দ্য বিজনেস, 1 বছরের বেশি। এবং যেটা অন্তত 1 বছরের বেশি সময় করা যাবে, উইথ এ ভিউ টু আর্নিং ইনকাম অর মেকিং প্রফিট ফ্রম দেয়ার ইউজ আইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ওভার মোর দ্যান ওয়ান রিপোর্টিং পিরিয়ড। এরপরে বলছে কিছু উদাহরণ দিছিল প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, যেগুলোকে বলা হয়েছে ট্যানজিবল অ্যাসেট। এরপর হচ্ছে ইনট্যানজিবল অ্যাসেট আছে, যেমন হচ্ছে প্যাটেন্ট, ট্রেডমার্ক, লাইসেন্স, গুডউইল, এগুলা। এর পরবর্তীতে হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট, যদি বেশি সময়ের জন্য কোথাও ইনভেস্টমেন্ট করে বেশি সময়ের জন্য, তখন সেক্ষেত্রে এটাকে আপনি নন কারেন্ট অ্যাসেট ধরবেন। আচ্ছা, শেয়ারে ইনভেস্ট করলে সেটাকে কি কারেন্ট অ্যাসেট বলে না নন কারেন্ট অ্যাসেট বলে? উত্তর কি হবে? নন কারেন্ট অ্যাসেট। নন কারেন্ট অ্যাসেট। আচ্ছা, প্রথমত হচ্ছে এইভাবে ঠুস করে উত্তর না দেয়া ভালো। জি। সেটা কি ঠুস করে উত্তর মানে কি? 3 এটা মাস period নন পরে কারেন্ট নাকি কারেন্ট এটা ডিপেন্ড। ডিপেন্ড হবে। হ্যাঁ কি তারিকুল ভাই কি বলছেন? বললাম 3 মাস সেল করে বিক্রি করলে একরকম, 6 মাস সেল করে বিক্রি করলে একরকম, 12 মাস সেল করে বিক্রি করলে আরেক রকম। এক্স্যাক্টলি। এখন ঘটনা হয়েছে যে আপনি কি 3 মাস সেল করে বিক্রি করবেন না 6 মাস করে বিক্রি করবেন, এটা আপনি জানেন না। তো প্রথমে হচ্ছে যে আমার দেখতে হবে যে আমার কি, যেটা আমি বিক্রি, যে শেয়ারে আমি ইনভেস্ট করতেছি এটাকে আমি বিক্রির জন্য করতেছি, নাকি আমি মানে সাথে সাথে বিক্রির জন্য করতেছি, নাকি দীর্ঘকাল যাবত রাখবো তারপর বিক্রি করবো, এই চিন্তা মাথায় আছে। তার মানে আমি কি শেয়ারকে আহ নন মানে কারেন্ট অ্যাসেট ধরবো নাকি নন কারেন্ট অ্যাসেট ধরবো, এটা ডিপেন্ড করবে আমার ইন্টেনশনের উপর। কিসের উপর? ইন্টেনশনের উপর। ইন্টেনশনের উপর। এখন আপনি যদি বলেন যে ভাই আমি ইন্টেনশন করছি আমি 5 বছরের জন্য বিক্রি করব, বা 5 বছর পরে বিক্রি করবো, 5 বছর পর তো করবো না, আমার কাছে রাখি দিব। এখন কয়েকদিন পরে আবার আমার মাথায় আসছে যে না আমি এখনই বিক্রি করে দিই, তাহলে আপনি এটারে কোন অ্যাসেট বলবেন? যদি আপনাকে এটা জিজ্ঞেস করা হয় তাহলে উত্তর কি হবে? ইনিশিয়ালি তো লং টার্ম ইনভেস্টমেন্ট হিসেবে থাকবে। যখন আমি সিদ্ধান্ত নেব যে আমি 1 বছরের উইদিন 1 ইয়ার আমি এটাকে সেল করব, তখন আমি এটাকে লং টার্ম থেকে সরাই ফেলবো। দ্যাট মিনস হচ্ছে আমি প্রথমত ইন্টেনশনের উপর ডিপেন্ড করবে আমি সেটা কোথায় রাখতেছি। এরপরে আবার আমার যদি ইন্টেনশন চেঞ্জ হয়ে যায় তাহলে আমি আবার সেটাকে লং টার্ম থেকে সুইচ করে শর্ট টার্মে নিয়ে এসে সেটাকে কারেন্ট অ্যাসেটে কনভার্ট করে ফেলবো বা ট্রেডিং অ্যাসেটে কনভার্ট করে ফেলবো। ঠিক আছে? হ্যাঁ ক্লিয়ার? তার মানে আমার শেয়ারে ইনভেস্টমেন্টকে আমি ডিরেক্ট নন কারেন্ট অ্যাসেট বলতে পারবো না, আমাকে বলতে হবে যে
এটা ডিপেন্ড করবে মাই মানে অ্যাকর্ডিং টু মাই ইন্টেনশন, ঠিক আছে? এবার আসেন, জাজমেন্টের উপর না ভাইয়া, আপনি যে বলছিলেন হ্যাঁ জাজমেন্টের উপর ডিপেন্ড করবে। না, এটা আইএস আছে। না, জাজমেন্টের উপর না, জাজমেন্টের উপর না, ইন্টেনশনের উপর। জাজমেন্ট আলাদা জিনিস, ইন্টেনশন আলাদা জিনিস। তারপরে মানে এক একটা শব্দ, আপনি যদি কোন একটা শব্দের সাথে কোন একটা শব্দ ধরেন, আমি কি বলছি, আমি যখন বলি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এলিমেন্ট, আবার বলি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কম্পোনেন্ট, দুটোটা কি এক? না দাদা, না দাদা না, আলাদা। এলিমেন্ট হইছে কই অ্যাসেট লাইবিলিটি ইনকাম এক্সপেন্স ওনার সিকিউরিটি, আর কম্পোনেন্ট হইলো কই ব্যালেন্স শিট ইনকাম স্টেটমেন্ট প্রফিট ওই যে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, তাই না? তাহলে দুইটা জিনিসই তো আলাদা হয়ে গেছে, অথচ শুনতে অনেকটা একরকম লাগে না? আপনি এলিমেন্ট রে এটাতে লেখেন না, দেখি আমি একবার ডিকশনারিতে আপনারা লেখেন তো এলিমেন্টের বাংলা কি, দেখি দাঁড়ান লেখি। এলিমেন্ট, এলিমেন্টের বাংলা হয়েছে উপাদান, ঠিক আছে নি? এবার লেখেন কম্পোনেন্ট, ভাইয়া উপাদান, উপাদান ভাইয়া। কম্পোনেন্ট অর্থ উপাদান। তাহলে দেখেন, এলিমেন্ট অর্থ উপাদান, কম্পোনেন্ট অর্থ উপাদান হয়ে গেল, হইলো না? অথচ দুইটা দ্বারা দুই জিনিস বুঝাইছে, তাই না? ঠিক কি না? জি ভাইয়া। তাইলে এবার বুঝতে পারছেন যে আমার কিন্তু ইংরেজিতে শুধুমাত্র আমি এটা দিছি, এটার বাংলা দেখাইতেছে ওইটা, তাইলেই সব এক হয়ে গেল, বিষয়টা এমন না। তাই প্রত্যেকটা ওয়ার্ড আমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, দেখেন এবার বলছে টু বি ক্লাসিফাইড অ্যাজ এ নন কারেন্ট অ্যাসেট ইন দা business's statement of financial position, an item must satisfy two further conditions. It must be used by business, and the second one is the asset must have a life in use of more than one reporting period. Okay. এরপরে tangible non-current asset is a physical asset that can be touched. আর intangible non-current asset do not দাদা। have a physical existence. হ্যাঁ বলেন। আচ্ছা, ধরেন আমার একটা ওয়্যার হাউস আছে, সেটা আমি না ইউজ করতেছি, না আমি কাউরে ভাড়া দিতেছি বা লিজে দিতেছি, এই জিনিসটা কি হবে আমার জন্য? কি আপনি আমার একটা নিজে ইউজ করতেছেন? আনইউজ একটা ওয়্যার হাউস আছে, ওইটা আমি আর কিছুই করতে, জাস্ট আনইউজ অবস্থাটা পড়েই আছে, হ্যাঁ, এটা আমার জন্য কি হবে? এটাও আপনার জন্য অ্যাসেটই হবে। ওয়্যারহাউস মানে হচ্ছে কি একটা আপনি স্পেস, ঘর, করতেছেন না, বিল্ডিং। ঠিক আছে, কিন্তু এটাতে তো ফিউচার ইকোনমিক বেনিফিট আছে, আছে না? আছে। হ্যাঁ, এখন তা ধরেন আছে, আপনি যদি আমারে বলেন যে দাদা আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হইছি, এরপরে আমি কোনো প্র্যাকটিসও করি না, কোথাও চাকরিও করি না, বাপের টাকা পয়সা পয়সা খাই, তাহলে আমার এসিএ ডিগ্রিটা কি হবে? তা আপনি কি Asset. এটাকে অ্যাসেট বলবেন না নাকি? আপনি কইতেছেন না, ঠিক আছে, কিন্তু এটার তো ইকোনমিক বেনিফিট আছে, আছে না নাকি নাই? হ্যাঁ তা আছে। আপনি যদি করেন তাহলে দেখবো না? তো এখানেও সেম জিনিস, ওই ঘরের তো কোনো না কোনো কাজে লাগবো, এখন আপনি লাগাইতেছেন না সেটা ভিন্ন কথা, বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি। এক্স্যাক্টলি। এবার হচ্ছে যে নন কারেন্ট অ্যাসেট এন্ড ডেপ্রিসিয়েশন, এই দাগাইতেছেন তো না? হ্যাঁ দাদা। ওকে, তবে একটা জিনিস মনে রাখবেন, যদি কখনো কোনো একটা জায়গায় ইনভেস্টমেন্টকে কোনো সময়ের কথা বলা না থাকে, তাহলে সেটাকে নন কারেন্ট অ্যাসেট হিসেবে দেখাবেন। যদি ইনভেস্টমেন্টকে সময়ের কথা উল্লেখ না থাকে নরমালি, বোঝা গেছে? নরমালি যদি কোনো সময় না থাকে, শুধু ইনভেস্টমেন্ট দেয়া থাকে, ঠিক আছে, তাহলে চাইলে আপনি এটাকে নন কারেন্ট অ্যাসেট হিসেবে দেখাইতে পারেন, ঠিক আছে? আর হ্যাঁ, যদি ঠিক আছে। সময় দেয়া থাকে তাহলে সময়ের ভিত্তিতে। আচ্ছা, এরপর হচ্ছে যে নন কারেন্ট অ্যাসেট, কারণ কোথাও শেয়ার কিনা, হ্যাঁ, সেটা একটা ইনভেস্টমেন্টই। এবার হচ্ছে যে নন কারেন্ট অ্যাসেট এন্ড ডেপ্রিসিয়েশন, তো এটা আমরা সবাই জানি যে নন কারেন্ট অ্যাসেট যেটা আছে ওইটা
অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষয় হয়ে যায়। তো এই যে ইউজফুল লাইফের মধ্যে এই জিনিসটাকে ভাগ করে দেয়, এটাকে বলা হচ্ছে ডেপ্রিসিয়েশন। এখন এই জিনিসটা বোঝাইতে গিয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস বোঝাইতে হবে। বলছে আগে এটা দাগান, এভরি টেনজিবল নন কারেন্ট অ্যাসেট হ্যাজ এ লিমিটেড লাইফ নোন অ্যাজ দ্য ইউজফুল লাইফ টু দ্য বিজনেস, যেটাকে ইউজফুল লাইফ বলা হয়। এখন ইউজফুল লাইফের কথা আমরা সবাই শুনছি, ইকোনমিক লাইফের কথা কি আমরা শুনছি? ইকোনমিক লাইফ যদি ডেপ্রিসিয়েশন যখন 0 হয়ে যায় তখন ওটা সামনে আসে। না 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 না। আচ্ছা এবার বলি শুনেন, ধরেন একটা গাড়ি, এই গাড়িটা ধরেন 20 বছর টিকবে। কত বছর টিকবে? 20 বছর। 20 বছর। 20 বছর টিকবে। এখন ধরেন আপনার কোম্পানির সিস্টেম হচ্ছে ওই গাড়িটাকে 10 বছর ডেপ্রিসিয়েট করা। আপনার কোম্পানির সিস্টেম হচ্ছে 10 বছর ডেপ্রিসিয়েট করা। এখন আমি যদি বলি এই গাড়ির ইউজফুল লাইফ কত, তাইলে উত্তর কি? 20 বছর। 10 বছর। 10 বছর 10 বছর। আপনার কোম্পানিতে যদ্দূর আপনি চালাইতেছেন এটা হইছে আপনার ইউজফুল লাইফ, তাই এটা কি 10 বছর। 10 বছর। আর কিন্তু 10 বছর পরে কি এই জিনিসটা ফাউল হয়ে যাবে? এটার কি কোনো কাম নাই আর? আছে। আছে, কিন্তু আপনি 10 বছর পরে আর আপনার প্রতিষ্ঠানে এটা ব্যবহার করতেছেন না, তাই না? অন্য কেউ করতেছে, অন্য কেউ করবে। অন্য কেউ তো এটা করতে পারবে, তাই না? তো ইকোনমিক লাইফ মানে হচ্ছে ওই অ্যাসেটের টোটাল ওইটা কত সময় যাবত ব্যবহার করা যাবে, ওইটাকে বলা হয় ইকোনমিক লাইফ। এটাকে কি বলে? ইকোনমিক লাইফ। আর আপনার প্রতিষ্ঠানে আপনি কত সময় যাবত এটাকে ব্যবহার করতেছেন, এটাকে বলে ইউজফুল লাইফ। এবার বুঝছেন? হ্যাঁ দাদা, এখন এবার বুঝতে আমি পারছি। যদি বলি ইকোনমিক লাইফ আর ইউজফুল লাইফের মধ্যে কোনটা বড়, উত্তর কি? ইকোনমিক লাইফ। ইকোনমিক লাইফ বড়। ইকোনমিক লাইফ বড়, তাই না? হ্যাঁ। হ্যাঁ। ইকোনমিক লাইফ মানে ওই অ্যাসেটটা সর্বোচ্চ কত সময় যাবত ব্যবহার করা যাবে, ওইটা হচ্ছে ইকোনমিক লাইফ। আর ইউজফুল লাইফ হচ্ছে আপনি প্রতিষ্ঠানে কত সময় যাবত ব্যবহার করতেছেন, এটাকে বলে ইউজফুল লাইফ। বুঝছেন এবার? তাহলে আমি যদি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে চাইলে আমার কোন লাইফ দরকার, ইকোনমিক লাইফ না ইউজফুল লাইফ? ইউজফুল লাইফ। ইউজফুল লাইফ। তাইলে পরীক্ষার সময় প্রশ্নে যদি ইকোনমিক লাইফ ইউজফুল লাইফ দুইটাই দেওয়া থাকে, তাইলে আমি কোনটা দিয়ে অঙ্ক করুম? ইউজফুল লাইফ। ইউজফুল লাইফ দিয়া। বুঝছেন এবার? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। ক্লিয়ার? ওকে, দেখেন তো দ্য এক্সেপশন টু হ্যাভিং এ ইউজফুল লাইফ ইজ আচ্ছা আর একটা কথা বলছে যে পৃথিবীতে যত অ্যাসেট আছে সব অ্যাসেটের ইউজফুল লাইফ আছে এক্সেপ্ট ওয়ান। সেটা কি? সেটা হচ্ছে ল্যান্ড না, ল্যান্ড না, সেটা হচ্ছে ফ্রি হোল্ড ল্যান্ড। আপনি যখন ল্যান্ড বলবেন, ল্যান্ডকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ফ্রি হোল্ড ল্যান্ড, একটা হচ্ছে লিজ হোল্ড ল্যান্ড। লিজ হোল্ড ল্যান্ড মানে হচ্ছে ল্যান্ডের মালিক আসলে অন্য কেউ। তো আপনি কয়েক বছরের জন্য ল্যান্ডটা লিছেন, এটা হচ্ছে আপনার লিজ হোল্ড ল্যান্ড। তো এটার তো আয়ুষ্কাল আছে না? যত বছরের জন্য আপনি নিছেন তত বছর এটার আয়ুষ্কাল, পরে তো আবার তার জমি তারা দিয়ে দেওয়া লাগবে না? হ্যাঁ দাদা, লাগবে। তার মানে হচ্ছে যদি বলে যে কোনটার, ধরেন প্রশ্নে আসে যে কোন নিচের কোনটার ইউজফুল লাইফ নাই, তখন উত্তরে যদি থাকে ল্যান্ড, ফ্রি হোল্ড ল্যান্ড, লিজ হোল্ড ল্যান্ড, অল অফ দ্য অ্যাবাভ, উত্তর কি হবে? ফ্রি হোল্ড ল্যান্ড। ফ্রি হোল্ড ল্যান্ড। বোঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার। জি। হুম। এরপরে এখানে দেখেন, the financial statement of a business reflect that the cost of a non-current asset is gradually consumed as the asset is used over its useful life. অর্থাৎ এটা gradually consume করা হয়। Reflect that the cost of a non-current asset is gradually consumed as the asset is used over its useful life. এই যে ডেপ্রিসিয়েশনটা দেওয়া হয় বা করা হয় বা কাটা হয়, ডেপ্রিসিয়েশন হিসেবে এক্সপেন্সিভে চার্জ করা হয়, এটা কোন নীতি অনুসারে বলেন তো? কোন নীতি অনুসারে ডেপ্রিসিয়েট করা হয়? গোয়িং কনসার্ন। ম্যাচিং কনসেপ্ট অনুসারে। কোন নীতি অনুসারে? ম্যাচিং কনসেপ্ট অনুসারে। ম্যাচিং কনসেপ্ট অনুসারে। কেমন? কেন? ধরে নেওয়া হয় যে ওই বছরে যতদূর রেভিনিউ আপনি জেনারেট করছেন, ওই রেভিনিউ জেনারেট করতে যত টাকা ডেপ্রিসিয়েট দেখানো হয়েছে ওই পরিমাণ জিনিসের ক্ষয় করা হয়েছিল। বোঝা গেছে? তার মানে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করা হয় ম্যাচিং, ক্যালকুলেট এবং চার্জ করা হয় ম্যাচিং কনসেপ্ট অনুসারে। শেষ। এবার আসেন কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটে কি বলছে? কারেন্ট অ্যাসেট টেকস ওয়ান অফ দ্য ফলোইং ফর্ম। কি কি বলছে? আইটেম ওন বাই দ্য বিজনেস
with the intention of turning them into cash in a short time, usually within 1 year. শর্ট টাইমটা এক ক্যাশের কথা বছরের কম না বলছে, ভাই? শর্ট টাইমটা এক বছরের কম না? হ্যাঁ দাদা উইদিন 1 ইয়ার মানে তো 1 বছরের কম। হ্যাঁ, এই যে ইউজুয়ালি উইদিন 1 ইয়ার মানে 1 বছরের ভেতরে। আর আরেকটা বলছে যে ক্যাশ ইনক্লুডিং মানি ইন দ্য ব্যাংক ওড বাই দ্য বিজনেস, ব্যবসায়ের দ্বারা মানে ব্যবসায়ের ওনারশিপে আছে, ওন বাই দ্য বিজনেস, ব্যবসায়ের ওনারশিপে আছে এই ধরনের ক্যাশ বা এগুলো হচ্ছে কি কারেন্ট অ্যাসেট। কেমন? দাদা বলেন। ডেপ্রিসিয়েশন আরেকটু বলবেন? বলছি যে ডেপ্রিসিয়েশন চার্জ করা হয় ম্যাচিং কনসেপ্ট অনুসারে। শেষ। না না না, ওইটা না, আমার একটা কোয়েরি ছিল। বলেন। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে টোটাল রেভিনিউ হয়, সেই রেভিনিউ থেকে আমরা কস্টটা মাইনাস করি, তো সেই কস্টের ভিতরে হচ্ছে গিয়ে ডেপ্রিসিয়েশন থাকে। তো টেকনিক্যালি আমরা হচ্ছে গিয়ে ডেপ্রিসিয়েশনের জন্য আমরা বলতে পারি রেভিনিউ থেকে একটা অ্যামাউন্ট আমরা সরিয়ে রেখে দিই, বলতে পারি এক প্রকার, যেহেতু কস্ট হিসেবেই করতেছি, কিন্তু সেটা কস্টটা আগে হয়ে যায়, হিস্টোরিক্যাল পিরিয়ডে হয়ে যায়। এখন কথা হচ্ছে এই যে ডিপ্রিসিয়েশনে যে টাকাটা আমি সরিয়ে রাখতেছি বা যে কস্টটা আমি অ্যালোকেট করতেছি, এটাকে আমি ফিউচারে যে ইকোনমিক লাইফ ইউজফুল লাইফ শেষ হওয়ার পর যে এটাকে আমি যে আবার রিপারচেস করা লাগতে পারে বা করা লাগতে পারে, সেটার জন্য আমি টাকাটাকে সরাই রাখি, এই ধরনের কিছু। মানে এই অ্যামাউন্টটা একটু মানে কনফিউশন আছে, এই অ্যামাউন্ট অ্যাকচুয়ালি কি হয়? আচ্ছা, এই অ্যামাউন্টটা হচ্ছে যখন আপনার মানে আপনি তো প্রতি বছর চার্জ করতেছেন না, এটা আপনি প্রতি বছর এক্সপেন্স হিসেবে চার্জ করতেছেন। তো এটা কি আপনি ধরেন এই যে এটা কি আপনার থেকে টাকা যাইতেছে এখন ক্যাশে যাইতেছে না তো, কিন্তু আপনার তো অ্যাসেটের ভ্যালু কমতেছে, তাই না? হ্যাঁ, অ্যাসেটের ভ্যালু কমতেছে। অ্যাসেটের ভ্যালু কমতেছে, তো আপনি এটা দ্বারা প্রতি বছর অ্যাসেটের ভ্যালু কমাইতেছেন, ভ্যালু কমানোর হিসেবে আপনি বাদ দিতেছেন। এরপরে অবশিষ্টাংশ যা আছে এটা হচ্ছে আপনি যখন ওই জিনিসটাকে ডিসপোজাল করবেন, ডিসপোজাল মানে কি ওই অ্যাসেটটা যখন প্রতিষ্ঠান থেকে গায়েব হয়ে যাবে, তখন আপনি ওই জিনিসটা কি লাভ হচ্ছে নাকি লস হচ্ছে সেটা ক্যালকুলেট করার জন্য এটা কাজে দিচ্ছে। বুঝতে পারছেন? তার মানে এটার সাথে আমার হচ্ছে ক্যাশের কোনো রিলেশন নাই, এটা হচ্ছে ক্যাশের আমার কোনো রিলেশন নাই আমি না। আনতেছি। এক্স্যাক্টলি। এখন আপনি যদি ধরেন এখানে বাদ না দেন, আপনি প্রতি বছর ডেপ্রিসিয়েশন বাদ দিলেন না, কিন্তু আপনার এটাতে তো ক্যারিং অ্যামাউন্টের তো তাইলে সেম থাকি যাবো না? হ্যাঁ। তো ক্যারিং অ্যামাউন্ট সেম থাকি গেলে তখন তো দেখা যাবো যে ধরেন আপনি যখন 10 বছর পরে এটারে বিক্রি করতে যাইবেন, তখন আপনার ক্যারিং অ্যামাউন্ট যদি আপনি ডেপ্রিসিয়েট না করেন ওই জিনিসের দাম হবে কত টাকা? 10 লাখ টাকা। ধরেন আমি বলি, ধরেন 10 লাখ টাকা দিয়ে একটা মেশিন কিনছেন, আমি গতকালকের উদাহরণ দিতেছি, 10 লাখ টাকা দিয়ে একটা মেশিন কিনছেন, ঠিক আছে নি? তো এটা আপনি যদি টোটালি ক্যারিং অ্যামাউন্ট প্রতি বছর ডাউন না করেন, তাহলে সেক্ষেত্রে আপনি যখন ওই মেশিনটা যখন পুরোপুরি আয়ুষ্কাল শেষ হয়ে যাবে এবং ওই জিনিসটাকে আপনি যখন ডিসপোজ করতে যাইবেন, তখন আপনি কি ওই জিনিসকে 10 লাখ টাকা আর পাইবেন আপনি বিক্রি করে? না। তো ওইটা বিক্রি করে আপনি ধরেন দেখা গেছে তখন পাইলেন 50,000 টাকা। কত পাইলেন? 50,000 টাকা। তাইলে যে 9.5 লাখ টাকার বিষয় আছে এটা যে চার্জ হইব, কেমন এটা কোন বছর চার্জ হইব? তাইলে প্রত্যেকটাই কেমনে প্রত্যেকটা হইব? প্রতি বছর তো আপনি ক্যারিং অ্যামাউন্ট কমানো, তাইলে একদম 10ম বছর যায় 9.5 লাখ টাকা চার্জ হইব না? হ্যাঁ। বুঝেন নাই? কিন্তু আপনি যদি প্রতি বছর ডেপ্রিসিয়েট করতে আসতেন, তাই তো প্রতি বছর ক্যারিং অ্যামাউন্ট কমতেছে না? তাইলে এবার আপনার চার্জটা প্রতি বছর হইতো। কিন্তু এখন এটা না করার কারণে আপনি যদি ধরেন ডেপ্রিসিয়েট করেন না, আপনি শুধু লাস্টে যাইয়ে এটা 10 লাখ টাকা আছে এটার ক্যারিং অ্যামাউন্ট, কিন্তু বেচলে এটা আপনি 10 লাখ টাকা পাইতেন না, আপনি ধরেন পাইছেন 50,000। তা আপনার দেখা গেছে পুরো 9.5 লাখ টাকারে আপনি কি করতেছেন? ওই বছরের এক্সপেন্স হিসেবে দেখাচ্ছেন। তো এটা কি ওই বছরের এক্সপেন্স এত না? তাইলে কি আপনার অ্যাকচুয়াল প্রফিট ফিগার বাইরে হইব না? না। এবার বুঝছেন কেন আমরা ডেপ্রিসিয়েশন করতেছি প্রতি বছর? এক্স্যাক্টলি, যাতে করে আমরা ক্যারিং অ্যামাউন্টকে একটা নির্দিষ্ট সংখ্যায় কমাইতে পারি। ক্লিয়ার? মানে প্রতি বছর এক্সপেন্সটা সার্চ করার জন্য। ক্লিয়ার? দেখেন এরপর কি কারেন্ট অ্যাসেট, এখানে কারেন্ট অ্যাসেটের উদাহরণ দিলাম যে an asset is current when, এটা জাস্ট একবার দাগায় না, when it is to be realized in or intended for sale or consumption in the entity's normal operating cycle, or it is held for being traded, or it is expected to be realized within 12 months of the date of the statement of financial position, or
ইট ইজ ক্যাশ অর এ ক্যাশ ইকুইভ্যালেন্ট। তাহলে এখানে যা কিছু আছে সবকিছু কারেন্ট অ্যাসেটের মধ্যে পড়তেছে। আরো অনেকগুলো জিনিস আপনাদেরকে বুঝাইতাম, কিন্তু এখন আমার পিএল এরও তো। আচ্ছা দেখেন, আপনারা রেগুলার টাইমলি ক্লাসে যদি একটু পার্টিসিপেন্ট থাকেন, আর পার্টিসিপেন্ট এখনো টাইম মানে নাই পার্টিসিপেন্ট বলতে গেলে, আমার তো মনে হচ্ছে এক সপ্তাহের জন্য ক্লাসটা সব বন্ধ করে দিই। আপনাদের তো মানে পরীক্ষা সামনে, আদারওয়াইজ এরকমই করতাম। কারেন্ট অ্যাসেট গেল না। আচ্ছা এবার দেখেন, এখানে কিছু কারেন্ট অ্যাসেটের উদাহরণ দিচ্ছে, যেমন হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, মানে অল্প সময়ের জন্য যদি কোনো ইনভেস্টমেন্ট করা হয় তাহলে সেক্ষেত্রে সাম আদার ক্যাটাগরিজ অফ কারেন্ট অ্যাসেট। এরপরে কি বলছে, যেটা কিনা সেলিং দ্যাম ইন দ্য নিয়ার ফিউচার, সেটাকে আমরা কারেন্ট অ্যাসেট বলবো। এরপর হচ্ছে প্রিপেমেন্ট মানে হচ্ছে যখন কোনো এক্সপেন্সের এগেনস্টে আগে থেকে টাকা পয়সা দিয়ে দেয় তখন সেটাকে প্রিপেমেন্ট বলে। দিস আর অ্যামাউন্ট অফ মানি পেড বাই দ্য বিজনেস ইন ওয়ান রিপোর্টিং পিরিয়ড ফর বেনিফিটস হুইচ হ্যাভ নট ইয়েট বিন এনজয়েড, যেটা এখনো পরিমাণ এনজয় করা হয় নাই কিন্তু আগে টাকা দিয়ে দিছে, সেটাকে বলা হচ্ছে প্রিপেমেন্টস। প্রিপেমেন্ট সাধারণত এক্সপেন্সের এগেনস্টে হয়ে থাকে। এবার হচ্ছে ট্রেড অ্যান্ড আদার রিসিভেবল। আমরা এটা আগে বলছিলাম, ট্রেড মানে হচ্ছে যেটা ট্রেড অ্যান্ড আদার রিসিভেবলের মধ্যে প্রথম হচ্ছে ট্রেড রিসিভেবল। ট্রেড রিসিভেবল হচ্ছে কোনটা, যেটা কিনা পণ্য বিক্রয়ের সাথে সম্পর্কিত। আর ট্রেড রিসিভেবলের বাইরে আর যা কিছু আছে সব আদার রিসিভেবল। ঠিক আছে, রিসিভেবল দুই ধরনের হয়, একটা হচ্ছে ট্রেড রিসিভেবল, একটা হচ্ছে আদার রিসিভেবল। আর পেবল তিন ধরনের হয়, একটা হচ্ছে ট্রেড পেবল, একটা হচ্ছে আদার পেবল, আর একটা হচ্ছে ট্যাক্স পেবল। ঠিক আছে, এই যে এনবিআর অর ভ্যাটের যেগুলো এই রিসিভেবল গুলো আদার রিসিভেবল হচ্ছে, কিন্তু ট্যাক্স এর ক্ষেত্রে যেটা পেবল সেটা ট্যাক্স পেবল। তাহলে পেবল তিন ধরনের, রিসিভেবল দুই ধরনের। ঠিক আছে, হ্যাঁ দাদা কি বলছি আমি, পেবল তিন ধরনের, রিসিভেবল দুই ধরনের। রিসিভেবল হচ্ছে ট্রেড আর আদার, পেবল হচ্ছে ট্রেড আদার ট্যাক্স। এবার আসেন নন কারেন্ট লাইবিলিটিস। নন কারেন্ট লাইবিলিটিস মানে হচ্ছে যেটা এক বছরের বেশি সময় পরিশোধ করা লাগে, মানে বেশি সময় লাগে আর কি, আর যেটা এক বছরের মধ্যে পরিশোধ করা যায় না। তো ডেট which is not payable within 1 year, any liability which is not current must be non current, যেটা কারেন্ট না সেটাই নন কারেন্ট, এটা বলা হচ্ছে। উদাহরণ হিসেবে দেওয়া হচ্ছে লোন which are not payable within more than which are not repayable for more than 1 year, such as bank loan from an individual to a business। অর্থাৎ এক কথায় যে লোন আমি এক বছরের বেশি সময় ধরে পে করার জন্য টাইম পাবো, ওইগুলো হচ্ছে আমার কি নন কারেন্ট লাইবিলিটিস। সাথে লোন স্টক বা ডিবেঞ্চার, মানে যখন আমি কোনো একটা স্টক বা সিকিউরিটিজ বিক্রির মাধ্যমে আমি জনগণের থেকে লোন নিব তখন সেটা হচ্ছে লোন স্টক বা ডিবেঞ্চার। দিস আর অলসো নন কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিসে কি বলছে, যেটা এক বছরের কম সময়ের মধ্যে বা এক বছরের মধ্যেই পরিশোধ করে দেওয়া লাগবে, সেটাই হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। ডেট অফ দ্য বিজনেসেস দ্যাট মাস্ট বি পেবল উইদিন 1 year or within the entity's normal operating cycle or that are held to be traded। এক্সাম্পলস গুলা কি কি, লোন রিপেবল উইদিন 1 year, ব্যাংক ওভারড্রাফট, এগুলো সব আমরা আগে আলোচনা করছি। ট্রেড পেবল আমরা বলছি, আদার পেবল বলছি, ট্যাক্স পেবল বলছি। অ্যাক্রুয়ালস, এখানে একটু বুঝেন, অ্যাক্রুয়ালস মানে হচ্ছে সেটা যেখানে these are expenses already incurred by the business for which no invoice has yet been received। তার মানে যে জিনিসের জন্য এখনো পর্যন্ত ইনভয়েস পান নাই কিন্তু খরচ করে ফেলছেন, ওইটাকে বলা হয় অ্যাক্রুয়াল। ঠিক আছে, যেমন ধরেন আপনি গ্যাসের ক্ষেত্রে আগে যেটা হইতো, আপনি আগে গ্যাস ব্যবহার করে ফেলেন, তারপরে গিয়ে বিল আসতো, তাই না? তো বিল আসার আগ পর্যন্ত এটাকে অ্যাক্রুয়াল বলা হয়। বিল আসার আগ পর্যন্ত এটাকে কি বলা হয়, অ্যাক্রুয়াল বলা হয়। তার মানে যেটা আমি অলরেডি খরচ করে ফেলছি কিন্তু কত টাকা খরচ করছি এটা আমি এখনো জানি না, ওটার ইনভয়েস এখনো জেনারেট হয়নি, সেটাকে বলা হচ্ছে অ্যাক্রুয়াল। ক্লিয়ার? হ্যাঁ দাদা ক্লিয়ার। দাদা একটু উপরে যাবেন, এই যে কারেন্ট লাইবিলিটিস এখানে যে আছে উইদিন দ্য এন্টিটিস নরমাল অপারেটিং সাইকেল, এটা কি এক বছর যে কম সময় হবে না বেশি সময় হবে? নরমাল অপারেটিং সাইকেল মানে 1 বছর।
এন্টিটিস নর্মাল অপারেটিং সাইকেল মানে 1 বছর, ঠিক আছে। এখন কোন কোন ক্ষেত্রে যদি আমি বলি, কোন কোন ক্ষেত্রে কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে যেগুলা নর্মাল অপারেটিং সাইকেল অনুসারে না, তাদের 6 মাসের বিজনেস হয়, সিজনাল বিজনেস হয়, যেমন হ্যাঁ। কৃষি ফার্ম বা এই সকল জিনিসগুলা। তো এগুলোর ক্ষেত্রে যেটা নর্মাল অপারেটিং সাইকেল আছে ওইটা, ঠিক আছে। আচ্ছা। একটা আছে ইন্টারিম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলে, IS-34, বুঝছেন। হুম। দেখেন তো IS-34 কিনা, একটু দেখেন কষ্ট করে নেটে সার্চ করে। তো ওরা ওদের নর্মাল অপারেটিং সাইকেল 1 বছরের কম থাকে। দেখেন তো ইন্টারিম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিনা লেখা আছে কিনা, IS-34 লেখেন কি আসে। হ্যাঁ, ইন্টারিম ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, হ্যাঁ IS-34। হ্যাঁ, তো এই যে IS-34 অনুসারে কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা কিনা ওই যে মানে কৃষি ব্যবসায় সংক্রান্ত করে, ফার্মিং ইন্ডাস্ট্রি, তারপর হ্যাচারি বিজনেস, ওইগুলা 1 বছরের কম সময় হয় ওদের নর্মাল অপারেটিং সাইকেল। তারা তার মানে IS-34 অনুসারে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে। তার মানে হচ্ছে যে সর্বোচ্চ 1 বছর, অথবা যদি বিজনেস অপারেটিং সাইকেল যদি তার থেকে ছোট হয় তাহলে সেটা। সেটা হ্যাঁ। ওকে। হুম হুম। হ্যাঁ। এবার হচ্ছে দ্য স্টেটমেন্ট অফ প্রফিট অর লস। দ্য স্টেটমেন্ট অফ প্রফিট অর লস সেট আউট দ্য এন্টিটিস ফাইন্যান্সিয়াল পারফরমেন্স ওভার এ পিরিয়ড অফ টাইম। এরপরে ইট ম্যাচেস, আমার দেরি হইব, খাই ফেলেন, ঘুমাই যান, টাটা। ইট ম্যাচেস, হ্যাঁ উল্টি, হ্যাঁ, ইট ম্যাচেস ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস টু অ্যারাইভ এট এ ফিগার ফর প্রফিট অর লস। এটার মাধ্যমে প্রফিট অর লসে আসা যায় ইনকাম থেকে এক্সপেন্স বাদ দিয়ে। ট্রেডিং ইনকাম লেস দ্য কস্ট অফ ট্রেডিং রিপ্রেজেন্ট গ্রস প্রফিট। Gross profit less expenses represent net profit. Profit for the period per statement. For the statement of profit and loss is added to the capital section. মানে অর্থাৎ যে প্রফিট হবে সেটা ক্যাপিটালের সাথে যোগ হয়। আমরা আগে বলছিলাম লস হইলে বিয়োগ হয়, প্রফিট হলে যোগ হয়। তারপর ড্রয়িং হলে সেটা ডিডাক্টেড হয় কি হিসেবে, অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট ইন অর্ডার টু অ্যারাইভ এট দ্য ওনার্স টোটাল ক্যাপিটাল। আর কয় পেজ আছে, তার বেশি নাই। ওকে, এবার আসেন এখানে গ্রস প্রফিট আর্ন অন ট্রেডিং। গ্রস প্রফিটটা সাধারণত ট্রেডিং থেকে আসে, ট্রেডিং মানে হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় থেকে। আর বের করা হয় রেভিনিউ লেস কস্ট অফ সেলস। আর প্রফিট ফর দ্য পিরিয়ড, এটা হচ্ছে যে আপনার নেট প্রফিট যেটাকে বলে, আফটার আদার ইনকাম এন্ড এক্সপেন্সেস। এরপরে এই দুইটা দাগান, এখানে দেখেন, ইন এ রিটেল বিজনেস দ্য কস্ট অফ গুডস সোল্ড ইজ দ্য দেয়ার পারচেস কস্ট ফ্রম সাপ্লায়ার। আর ইন ম্যানুফ্যাকচারিং বিজনেস the production cost of goods sold is the cost of raw material in the finished good plus labor cost required to make the goods plus an amount of production overhead cost. অর্থাৎ মানে এখানে কোন কোন জিনিসগুলা ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে হয় যোগ। 11টা বেজে গেছে। ওকে, দেখেন গ্রস প্রফিট মার্জিন, এটা একটু দেখেন, এখানে মোটামুটি সবগুলা পড়ানো হয়ে গেছে, এখন জাস্ট একটু দাগান। আর হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স উইল ইনক্লুড, ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে এগুলা পড়বে। ওই নন কারেন্ট অ্যাসেটের ডিসপোজাল মানে জিনিস বিক্রি করলে যেটা পাওয়া যাবে সেটা ইনকাম ফ্রম আদার সোর্স। ডিভিডেন্ড বা ইন্টারেস্ট পাইলে সেটা ইনকাম ফ্রম আদার সোর্স। হ্যাঁ দাদা, 5 মিনিটের মধ্যে দিচ্ছি দাদা। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ, কোথায় ছিলাম? রেন্টাল ইনকাম ফ্রম প্রপার্টি ওন বাট নট আদারওয়াইজ ইউজ বাই দ্য বিজনেস, এটাও আমার কি মানে রেন্টাল ইনকাম, অর্থাৎ আমার প্রপার্টি রয়ে গেছে সেখান থেকে ভাড়া দিয়ে আমি টাকা পাচ্ছি, সেটাও আমার কি আদার ইনকাম। অ্যামাউন্ট ডিউ ইন রেসপেক্ট অফ ইন্স্যুরেন্স ক্লেম, এটাও আমার কি আদার ইনকাম। ইন্স্যুরেন্সের থেকে আমি যদি কোনো টাকা পাই আর কি, ক্লেম করি যে কোনো কারণে ক্ষতি হয়েছে, ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে আমি টাকা পাচ্ছি, সেটাও আমার আদার ইনকাম। এই হচ্ছে আমাদের
ওভারঅল বিষয়বস্তু। আর এখানে যেটা আছে এটা আমাদের চ্যাপ্টার 11 আমরা একবার পড়বো, তাই আপাতত আমি আর পড়াচ্ছি না, বাট এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এই বক্স এটা খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? কিন্তু আমি আপাতত পড়াচ্ছি না, যেহেতু এখানে পড়াবো। আর আমার এখন পিএল এর একটা ক্লাস আছে, আমাকে এখনই যেতে হবে। আর প্লাস হচ্ছে, আর এখানে আর কিছু নাই, শেষ। আর প্লাস হচ্ছে এখানে 2টা লাইন আছে, একটু দাগায় আনেন কষ্ট করে, এটা খুবই ইম্পর্টেন্ট ছিল। ড্রয়িং আর অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট নট এক্সপেন্সেস, এটাকে এক্সপেন্স বলা হয় না, এটা অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট বলে। আর দ্য প্রফিট ফর দ্য পিরিয়ড ইজ দ্য অ্যামাউন্ট বাই হুইচ ইনকাম এক্সিড এক্সপেন্সেস ডিউরিং দ্য রিপোর্টিং পিরিয়ড। শেষ। এই হচ্ছে ওভারঅল বিষয়বস্তু। এই লিঙ্কে আপনাদের এখন ট্যাক্স ক্লাসটা হবে, ঠিক আছে? এটা এখন দাদা নিবেন আপনাদের ক্লাস, আর আমাকেও পিএল এর ক্লাসে ঢুকতে হবে। তো আপনাদের মধ্যে যারা যারা অ্যাকাউন্টিং এ জয়েন হতে চান, উপরে যে নাম্বারটা দেখা যাচ্ছে ব্র্যাকেটের মধ্যে, এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এর আগে যে ক্লাস 1টা 2টা হয়েছে, এগুলো ইউটিউব চ্যানেলে আজকে রাত আপলোড দিয়ে দেওয়া হবে, সেখান থেকে দেখে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে। অ্যাকাউন্টিং ক্লাসের এখানে সমাপ্ত ঘোষণা করছি।